বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। খানবাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। বেশ অনেকদিন পর শুভ বার্তা নিয়ে হাজির হলো আরিফ আর ফিহা বিয়ের সূত্র ধরে। টানা 3টা দিন হসপিটালে কাটিয়ে অবশেষে ফিহাকে খানবাড়িতে নিয়ে এলো সবাই। আপাতত আলোচনা সমালোচনার জন্য খানবাড়ির পরিবেশটা উপযুক্ত মনে করায় ফিহাকে হসপিটাল থেকে সোজা খানবাড়িতে নিয়ে আসলো মেহেরবান। নিজেদের বাড়িতে না গিয়ে খান পরিবার ও মায়ার পরিবারের সবাই উপস্থিত বসে আছে খানবাড়ির ড্রয়িং রুমে। প্রত্যেকের বিশেষ আলোচনা আরিফ ফিহার বিয়ে নিয়ে। ফিহা মাথা নিচু করে হেনা খানের পাশে দুর্বল শরীরে চেপে বসে আছে। আরিফ নিজের মা বাবার শাহিন জুইকে নিয়ে একপাশে বসে আছে। মায়া আপাতত দুই পক্ষের হয়ে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে গোল গোল চোখে সবাইকে দেখতে দেখতে। সে দুই পরিবারের সবচেয়ে ছোট সদস্য বলে তার এই আলোচনা সভায় কাজ নেই বলে নীরব দর্শক হলো মায়া। আয়ন নিজের বাবা মাকে নিয়ে বিপরীত পাশে বসে আছে। হেনা খান আরাফ খান ফিহাকে নিয়ে বসে আছে দুই পক্ষের সামনে। হৃদ নেই, সে এসব পারিবারিক ঝামেলায় জড়ায় না কোনো কালে। তাই তাকে এই সমালোচনার সভায় খোঁজাটা বোকামি। সবার দীর্ঘ আলোচনা শেষ হলো। প্রত্যেকের সম্মতি হলো আরিফ ও ফিহা সম্পর্কটা মেনে নিয়ে। তবে ফিহা বাবা আপত্তি রাখলেন তিনি ফিহার অনার্স কমপ্লিট করার পর বিয়ে দিবেন। এখন আপাতত দুই পক্ষের সম্মতিতে আংটি বদল করে রাখবেন। কিন্তু ওনার কথায় বাদ সাধল আরিফ। সে কোনো মতে এত লম্বা ডেট নিয়ে বিয়ে করবে না, বরং যত দ্রুত সম্ভব ফিহাকে বিয়ে করে নিয়ে যেতে চায়। শফিকুল ইসলাম ছেলের মনোভাব বুঝতে পেরে চোখ তুলে তাকালো এক পলক ফিহার দিকে। ফিহার নত অসহায় ফেসটা দেখে ঘাড় ঘুরালো আয়নের পরিবারের দিকে। অত্যন্ত গম্ভীর মুখে রয়ে শুয়ে ধীরস্থে বলে উঠলেন তিনি, আমার মনে হয় না এই বিয়েতে আর দেরি করাটা আমাদের কারোর জন্য শোভনীয় হবে বলে। প্রণয় পরিণীতি দুটো দেখা ইতিমধ্যে সবার। এই যুগের ছেলে মেয়ে তারা হুটহাট কখন কি করে বসবে বলা দায়। বাবা মা হিসেবে আমাদের দায়িত্বটা ভালোই ভালোই পালন করে ফেলাটা প্রশ্রয়। ছেলে মেয়ে দুজনকে যেহেতু পূর্ব থেকে পছন্দ করে, তাই আমার মনে হয় না এত কিছু পরেও বিয়ের ভেট বিছানোটা ঠিক হবে। সংসার তারা করবে, ভালো মন্দ তারা বুঝবে। আমরা বড়রা শুধু দায়িত্ব পালন করব। আজ তারা আমাদের সম্পত্তির অপেক্ষায় বসে থাকলেও কাল এমনটা নাও হতে পারে। দুজন আমাদের সম্মতি ছাড়াও কিছু একটা করে বসলেও তখন আমরা বড়দের আর মুখে থাকবো না। তাই বলছি, যেহেতু পারিবারিকভাবে মেনে নেওয়া হয়েছে, তাই বিয়েটাও আমরা এই সপ্তাহে করতে চাচ্ছি। তবে ছেলের জন্য বউ নয়, নিজেদের জন্য একটা মেয়ে নিয়ে যাব এই বাড়ির থেকে ইনশাল্লাহ। মেহেরবান নীরব দর্শক সাজলেন এই মুহূর্তে। তিনি কোনো রকম প্রতিক্রিয়া জানালো না কোনো কিছুতে। মেয়ে শান্তিতেই তিনি শান্তি। বাড়াবাড়ি ফল তিনি ইতিমধ্যেই পেয়েছেন। মেয়েকে হারাতে বসেছিল, একমাত্র হৃদের জন্য ফিয়াকে নিজের কাছে ফিরে পেল। নয়তো দেখা যেত সেদিন হৃদের সাথে দেখা করে তিনি সোজা স্বামীর অফিসে চলে যেত স্বামীর সঙ্গে দেখা করতে। সেদিন হৃদ সতর্ক না করলে হয়তো নিশ্চয়ই এতক্ষণে ওনার মেয়েকে কবরে পাওয়া যেত, তিনিও সন্তানহারা হতেন। তাছাড়া সেদিন হৃদের বলা কথাগুলো ফিহার সুইসাইডের বিষয়টি মেহেরবানের মস্তিষ্কে টনক নড়েছে তুমুলভাবে। মেয়েকে হারানোর চেয়ে সম্মতি দেওয়াটাই অধিকতর যুক্তিযুক্ত মনে করলেন তিনি। তবে শফিকুল ইসলামের কথায় কেউ আপত্তি না জানালেও পুনরায় ফিহার বাবা আপত্তি রাখতে চাইলেন, কিন্তু তাতেও বাদ সাধল আয়ন। অত্যন্ত হাসি মুখে নিজের বাবাকে চোখের ইশারায় থামিয়ে দিয়ে চোখ ঘুরিয়ে তাকালো শফিকুল ইসলামের গম্ভীর মুখের দিকে। শফিকুল ইসলামকে দেখে সম্মতিসূচক হাসি মুখে বলে ওঠে আয়ন, ফিয়ের পরিবার হিসেবে আমাদের কারোর কোনো আপত্তি নেই আঙ্কেল, আমরা সবাই রাজি। বোনের পছন্দ আমাদেরও পছন্দ। আপনারা বড়রা মিলে বিয়েটা সামনের সপ্তাহে ঠিক করুন, আমরা যথানেমে বোনকে তুলে দেব। মোটা ফ্রেমে চশমার ফাঁকে আয়নের দিকে নিজের ক্ষীণ দৃষ্টি স্থির করল শফিকুল ইসলাম। আয়ন নামক ছেলেটিকে অত্যন্ত পছন্দ ওনার। সভ্য ও সুন্দর মার্জিত ব্যবহার। তিনি হসপিটালে থাকাকালীন ডক্টর হিসেবেও বেশ ভালোভাবেই তদারকি করেছিল না। এই খানবাড়ির সদস্যদের মাঝে শফিকুল ইসলামের ফিহা আর আয়নকে বেশ ভালো লাগে। বাকি সবাইকে রাজনীতিক চালক মনে হলো। ফিহাকে নিঃসন্দেহে ভালো মেয়ে, তাই ওনার ফিহাকে নিয়ে আপত্তি নেই।
কিন্তু মায়াকে খানবাড়িতে রেখে যাওয়া নিয়ে আপত্তি আছে। আপাতত ছেলের বিয়েটা শেষ হলেও তিনি মায়াকে নিজেদের কাছে নিয়ে যাবেন চূড়ান্তভাবে। যথারীতি আরিফ ফিহার বিয়ের ডেট ফিক্সড হলো 6 দিন পর, সামনে শুক্রবার। বিয়ের জন্য অল্প সময় হওয়ায় মায়ার পরিবার আজ রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ ফিরবে। শফিকুল ইসলাম চলে যাওয়ার তোড়জোড় করতে আপত্তি জানায় হেনা খান ও আরাফ খান। বিয়ে যেহেতু ঠিক হয়েছে, তাই দুই পরিবার একসঙ্গে ডিনারের প্রস্তাব রাখল তারা। শফিকুল ইসলাম ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘ মনোমালিন্যতায় একপাশে রেখে নীরবে সম্মতি জানালো। যথারীতি সবাই একসঙ্গে ডিনার করে তারপর মায়ের পরিবার বাড়িতে ফিরবে রাতেই। যেহেতু আনুষ্ঠানিকভাবে বিয়েটা হবে, তাই হাতের কাজটা বেশি। তোড়জোড় করে সবাইকে বিয়ের কার্ড দিয়ে বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে, শপিং করতে হবে, সামর্থ্য অনুযায়ী গহনাপত্র করতে হবে ছেলের বউয়ের জন্য। তাছাড়া আজ বাদে 2 দিন পর আরিফকে পুনরায় ঢাকায় আসতে হবে নিজের পরিবারকে নিয়ে ফিয়াকে বিয়ের শপিং করানোর জন্যে। হাতে এই কাজ থাকলো অনেক, সমাধানও হলো সবকিছু, কিন্তু মায়াকে নিয়ে মনোমালিন্যতা থেকে গেল নীরবে নিষ্প্রভতায় শফিকুল ইসলামের মনে। রাত 10টা, ডাইনিং টেবিলে গোল হয়ে চারিপাশে খাবার আয়োজন করা হয়েছে। দুই পরিবারের ছোট বড় সবাই একত্রে বসলো ডিনারের জন্য হেনা খান বাদে। তিনি বসলেন না হৃদের জন্যে। হৃদকে ছাড়া কখনোই তিনি একা খাবার খায় না, আজও তাই হলো। তবে আরাফ খান সৌজন্যতা বজায় রাখতে সবার সাথে বসলো। হেনা খান সারিবদ্ধভাবে সার্ভেন্টদের দিয়ে সবাইকে খাবার সার্ভ করছে। মায়া, শফিকুল ইসলাম ও আরাফ খান মধ্য চেয়ারে বসলো খেতে। শফিকুল ইসলামের পাশে রেহানা বেগম আর তার পাশে ফিহাকে বসালেন তিনি। ফিহার পাশে পাত্র হিসাবে আরিফ বসলো। আরিফের পাশে শাহিন। শাহিনের পাশে জুই বসতে গিয়েও পারল না আয়নের জন্য। কোথা থেকে হুট করে আয়ন এসে বসে পড়ল শাহিনের পাশের চেয়ারটায়। ইতস্তত জুই আর খালি জায়গা খুঁজে পেয়ে পেয়ে ভয়ে বসলো আয়ন আর মেহেরবানের মধ্য চেয়ারে। মেহেরবান স্বাভাবিক দৃষ্টিতে জুইকে এক পলক দেখে নিজের খাওয়ায় মন দিল। মেহেরবানের পাশের চেয়ারটায় ওনার স্বামী বসে আছে, তার পাশে আরাফ খান বসা। একত্রে গোল হয়ে সবাই যার যার মতো খেতে লাগলো। আরিফ কিছু বলছে না, তবে টুকটাক হাতে ফিহার বাটিতে স্যুপ তুলে দিতে সাহায্য করছে। অসুস্থতার জন্য ফিয়া স্যুপ ছাড়া অন্য কিছুতে হাত দিল না। মায়া খাওয়া বাদ দিয়ে সেদিকে তাকিয়ে গোল গোল চোখে পরখ করছে সবটা। সে বেশ আনন্দিত ভাইয়ের বিয়ে নিয়ে, তাই এই মুহূর্তে হৃদকে ভুলে গেছে সে। বিগত 2 দিন ধরে এমনিতেও হৃদের সাথে মায়ের কথা হয় না। যেহেতু হৃদ মায়াকে মেরেছে, তাই মায়া হৃদের আশেপাশে ঘুরঘুর করছে না, কথা বলাও বন্ধ করে দিয়েছে আপাতত। তবে সকাল বিকাল করে দুজনের মধ্যে দেখা হচ্ছে দূর থেকে। হৃদ কপাল কুঁচকে মায়াকে দেখে চলে যায় অফিসে, কিছু বলে না। ভুলন্ত মায়া আরিফ হতে দৃষ্টি সরিয়ে নিজের খাবারে মনোযোগী হতে গিয়েও চোখ আটকালো জুই আর আয়নের দিকে। এবার পূর্ণ খাবার দাবার বন্ধ করে দিয়ে জহুরির দৃষ্টিতে তাকালো সেদিকে কপাল কুঁচকে। দুজনের কেমিস্ট্রিটা আপাতত বুঝতে পারছে না মায়া। ইতস্তত জুই কাচুমাচু করছে আর আয়ন তার প্লেটে খাবার তুলে দিচ্ছে। আবার মাথা নত করে টুকটাক ধীরে ধীরে জিজ্ঞাসা করছে জুয়ের আরও কিছু লাগবে কিনা, তাও সবার সামনে। পর মুহূর্তে চোখ ঘুরিয়ে নিজের মাকেও জিজ্ঞাসা করছে তার কিছু লাগবে কিনা। মা বউ দুজনেরই খাতির যত্ন করছে সমান তালে। ভয়ার্ত ইতস্তত জুই কাচুমাচু করে খাবার নড়াচড়া করে চোখ তুলে সামনে তাকাতেই চোখাচোখি হলো মায়ার জহুরি দৃষ্টির সাথে। জুই অসহায় বোধ করতেই মায়া ভ্রু নাচালো। কি চলে জিজ্ঞাসা করে। জুই মায়ার দৃষ্টি বুঝে খানিকটা হাঁসফাঁস করতে পাশ থেকে আয়নের ধীর কণ্ঠস্বর শোনা গেল। আপনি খাচ্ছেন না কেন জুই? বিভ্রান্তিতে মাথা নত করল জুই, তবে আর চোখে মেহেরবানের দিকে তাকালো। মেহেরবান গম্ভীর স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন, যেন আয়নের কথা শুনেও শুনেননি তিনি। মেহেরবানকে স্বাভাবিক দেখে জুই স্বস্তির নিঃশ্বাস ফেলল। চোখ তুলে সামনে তাকিয়ে মায়াকে দেখল একবার। মায়ার অবুঝ তীক্ষ্ণ দৃষ্টি পরিস্থিতি বুঝার চেষ্টা করে। রাতের প্রহরে মায়ের পরিবার চলে গেল নিজেদের বাড়িতে। মায়াকেও নিয়ে যেতে চেয়েছিল আরিফ বিয়ে উপলক্ষে, কিন্তু মায়া অবশিষ্ট 2টো পরীক্ষা চলাকালীন যেতে পারল না। আজকাল 2 দিন 2টো পরীক্ষা দিয়ে মায়াও চলে যাবে নিজের বাড়িতে ভাইয়ের বিয়ের জন্য। পরশুদিন মায়ের পরিবার পুনরায় ঢাকায় আসবে বিয়ের শপিং করতে। তখন সবার সাথে মায়াও চলে যাবে আশুগঞ্জ, এমনটাই ঠিক করলো মায়ের পরিবার। এতে অবশ্য বিশেষ কেউ আপত্তি জানায়নি, শুধু হেনা খান ছাড়া। কিন্তু শফিকুল ইসলামের ইচ্ছা ওনার সকল ছেলেমেয়েদের একসঙ্গে দেখতে চায় বিয়ে উপলক্ষে। এতে মায়েরও সম্মতি ছিল বেশ উৎফুল্লতার সঙ্গে। মায়ের দিকে তাকে হেনা খানও বিষণ্ণ মনে মেনে নিল বিষয়টি। মায়াকে ছাড়া ওনার খানবাড়িতে ভালো লাগে না কোনো কিছুতেই, কিন্তু মায়ের খুশিতে তিনিও আর নাকচ করলেন না। যথাযথভাবে ঠিকঠাক হলো মায়া নিজের ভাইয়ের বরযাত্রী হয়ে আসবে আয়ানদের বাড়িতে। ফিহা বিয়েটা তাদের চৌধুরী বাড়ি থেকেই হবে। হেনা খান, আরাফ খান আসা যাওয়া করবে খানবাড়ি থেকে চৌধুরী বাড়িতে বিগত কয়েকদিন। সবকিছুই ঠিকঠাক, কারো কোনো অসম্মতির অবশিষ্ট রইল না। রাতে 12টার দিকে হৃদ বাসায় আসলে তাকেও হেনা খান জানালো আরিফ ফিহার বিয়ের বিষয়টা। তবে মায়ের চলে যাওয়ার বিষয়টি তখনও হৃদকে জানানো হলো না। হৃদ নীরবে শুনে গেল সবটা। উত্তরে হুম হা কিছুই বলল না।
এখন সকাল 8:35। 9টার দিকে মায়ের পরীক্ষা। বোরখা পরে হাতে ফাইলপত্র নিয়ে এক প্রকার দৌড়ে নামলো সিঁড়ি বেয়ে। হৃদ অর্ধ খাওয়া নাস্তা রেখে ডাইনিং টেবিল থেকে কপাল কুঁচকে তাকালো দৌড়ান্ত মায়ার দিকে। মায়া ফাইল হাতে দৌড়ে সোজা ড্রয়িং রুম দিয়ে বের হতে লাগলো, কোনো দিকে না তাকিয়ে উত্তেজনায়। হৃদ কেউ দেখল না, তবে তৎক্ষণাৎ পিছনে ডাকলো হেনা খান মায়াকে। সোনামার কাছে যাচ্ছিস তুই? এইভাবে দৌড়াচ্ছিস কেন? এদিকে আয়, খেয়ে যা। মায়া পিছনে ঘুরল না, সামনে দৌড়ে চেঁচিয়ে বলে, খাবো না আমি দাদি, তোমার নাতির অশুভ কুত্তাটা আমার পাখি খেয়ে ফেলেছে। মায়ের কথা বুঝলো না কেউ। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে নীরবে নিজের খাবারটা শেষ করলো। টিস্যু দিয়ে নিজের মুখ মুছে সেও চলে গেল বাহিরের উদ্দেশ্যে। আপাতত তার বউটাকে দরকার। বিগত 2টা দিন ধরে বউ তার সাথে কথা বলে না, অভিমান করেছে। গাল ফুলিয়ে বেড়ায় তাকে দেখে। ব্যস্ততায় সেও 2টা দিন ঠিক মতো সময় দিতে পারেনি বউকে। আজ যেহেতু সামনেই আছে, একটু কথা না বললেই নয়। হৃদ গায়ের কোটটা হাতে উপর ভাঁজ করে বাইরে আসলো। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে চারিপাশে মায়াকে খুঁজল। মায়াকে দেখতে পেল বাগানের একপাশে ভয়ার্ত মুখে একটা পাখির খাঁচা 2 হাতে বুকে জাপটে ধরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার ঠিক সামনে, কিছুটা দূরে হৃদের ব্যাম্বো কুকুরটার দিকে বেরক মুখ করে তাকিয়ে আছে। হৃদ সামনে এগুলো মায়ের পিছনে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা সূক্ষ্ম চোখে বুঝে নিল। মায়ার খাঁচাবন্দি পাখিটিকে হৃদের কুকুরটি তাড়া করেছিল খাওয়ার জন্যে, যেটা মা নিজের রুমের বারান্দা থেকে দেখতে পেয়ে দৌড়ে নিচে আসলো বাঁচানোর জন্যে। হৃদ নিজের কুকুরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে এই কুকুরটা লেজ গুটিয়ে সুন্দর করে বসে পড়ল জায়গায়, আর ঘেউ ঘেউ করলো না মায়ের উপর। হৃদ নিজের কুকুরটার শিকল ধরে আটকে রাখা বডিগার্ডকে চোখের ইশারায় বুঝালো এখান থেকে চলে যেতে। হৃদের ইশারা অনুযায়ী বডিগার্ডটি কুকুর নিয়ে চলে গেল অন্যথায়। হৃদ এগুলো মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরালো। মায়া হৃদকে দেখেও কিছু বলল না, বরং গাল ফুলিয়ে পুনরায় বামে মুড়ে গেল গাঢ় অভিমানে খাঁচা নিয়ে। হৃদ হালকা স্বরে ডাকলো একজন বডিগার্ডকে। যথারীতি বডিগার্ডটা হৃদের সামনে আসতেই নিজের হাতের কোটটা দিল তার হাতে। মায়ের জাপটে ধরে রাখা পাখির খাঁচাটাও টেনে নিয়ে বডিগার্ডের হাতে তুলে দিতে মায়া বিদ্রুপ করে উঠে তৎক্ষণাৎ। দিন আমার পাখি দিন, আপনার অশুভ কুকুর আমার পাখি খেয়ে ফেলবে দিন। কথাটা বলতে বলতে মায়া পুনরায় 2 হাতে পাখির খাঁচাটাকে ধরতে চাইল ঝাপটে, কিন্তু বাদ সাধল হৃদ। মায়ের 2 হাত নিজের 2 হাতে আটকে ধরে মাথা নাড়ে ইশারা করলো বডিগার্ডকে চলে যেতে। ইশারা অনুযায়ী বডিগার্ড চলে যেতেই পাখির জন্য ছটফট করলো মায়া। হৃদ মায়ার ছটফটানি বুঝে চারিপাশে তাকালো। সে আপাতত বউকে একটু আদর করতে চায়, কিন্তু চারিপাশে ভরপুর বডিগার্ডের সামনে নয়। বউ মানে হৃদের খুব পার্সোনাল ও সেন্সিটিভ বিষয়, তাই মায়ের সাথে নর্মাল কথা বলার সময়ও হৃদ কাউকে নিজের আশেপাশে রাখতে চায় না। চলে যেতে বলে সবাইকে, যেখানে তার কথাগুলো কাউকে শোনাতে ইচ্ছুক নয়। সেখানে অবশ্যই হৃদ সবার সামনে বউকে আদর করবে না। মায়া দীর্ঘ ছটফটের মধ্যে হৃদ হুট করে মায়াকে কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় মায়া খেই হারিয়ে হৃদের গলা জড়িয়ে ধরল ভয়ে। নিজেকে হৃদের কোলে আবিষ্কার করতেই তেতে উঠল মায়া। দ্বিগুণ থেকে দ্বিগুণ ছটফট করল হৃদের থেকে ছাড়া পাওয়ার জন্যে। হৃদ ছাড়ল না, বরং শক্ত হাতে মায়াকেই কোলে নিয়ে এগিয়ে গেল পার্কিং এরিয়ার দিকে। মায়াকে নিজের গাড়ির সামনে দাঁড় করাতে পালাতে চাইল মায়া। হৃদ মায়ার পেট চেপে ধরে নিজের গাড়ির সাথে আটকালো। 2 হাত 2 দিকে দিয়ে মায়াকে নিজের মধ্যস্থতায় আটকে রেখে ঝুঁকে পড়ল মায়ের মুখের উপর। ভ্রু নাচিয়ে মায়াকে প্রশ্ন করে হৃদ। কি ম্যাডাম, কে চলে? আজকাল পালানো ধান্দা থাকেন মনে হচ্ছে। দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না আপনার। পায়ে শেকল পরাতে হবে ধরে রাখার জন্য। হৃদের কথাগুলো কানে তুলল না মায়া, বরং গাঢ় অভিমানে অনল রয়ে মায়া গাল ফুলিয়ে শরীর বেঁকে মরে গেল ডানে হৃদের হাতের ভিতর। কিছু না বলে নিঃশব্দে নিজের অভিমান প্রকাশ করলো হৃদের কাছে। হৃদ বুঝলো, হাসতে গিয়েও হাসলো না, গম্ভীর থাকলো। দেখা যাবে হৃদ এই মুহূর্তে হাসতে তার বউ আরও বেঁকে বসবে, ভাববে তাকে নিয়ে হৃদ মজা করছে। তাই হৃদ হাসলো না, তবে এক হাতে মায়ার বাহু টেনে সোজা করলো। পুনরায় নিজের মুখোমুখি দাঁড় করালো হৃদ। মায়াকে কথা বলতে না দেখে হৃদ কপালের এক পাশ চুলকে বলল, কি ম্যাডাম, কথা বলবেন না? মায়া গাল ফুলিয়ে উত্তর করলো, না। শিওর? হুম। মায়ের গাঢ় অভিমানটা বুঝে হৃদ কূটনৈতিক বুদ্ধি খাটালো। যেহেতু দুজনের হাতেই সময় কম, যার যার কাজে যেতে হবে। হৃদের অফিস, মায়ার পরীক্ষা 9টায়, তাই হৃদ দ্রুত মায়ের রাগ ভাঙাতে চাইল। হৃদ জোরপূর্বক মায়াকে আদর করতে গেলে দেখা যাবে মায়ের অভিমান কমবে না, উল্টে আরও বাড়বে। ভুল বুঝতেও পারে, তাই হৃদ সরাসরি কিছু বলে মায়ের রাগ ভাঙালো না। বোকাশোকা অল্প বয়সী কিশোরীর খুবই অভিমানী হয়। তাছাড়া হৃদ যেহেতু শক্ত হাতে বউকে মেরেছে, তাহলে নরম হাতে বউয়ের অভিমানটা তো ভাঙানোর দরকার, তাই না? হৃদ কূটনীতিক বুদ্ধি খাটিয়ে অত্যন্ত গম্ভীর ভারী মুখে বলল,
আজকাল আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আমার খবর টবর নেওয়াও ছেড়ে দিয়েছেন। স্বামী দরকার নাই, তাই নেন না। ভালো কথা। আপনি তো আর জানেন না আমার সাথে কি হচ্ছে আজকাল। একা ঘুমাতেও ভয় লাগে। ও, কি যে অসহায় হয়ে পড়ি তখন আমি। কাকে যে বোঝায়। হৃদের অসহায় চেহারায় টনক নড়ল মাত্র। তার স্বামীও আজকাল অসহায় হয়ে পড়েছে, সেটা কি মায়ার জন্য কম বড় চমক নাকি? মায়ার নিজের রাগ অভিমান সব ভুলে গেল এক মুহূর্তে। শুধু মাথায় থাকলো হৃদ ও হৃদের অসহায়ত্বের কারণ জানাটা। মায়ার মিস্টার ভিলেনও বুঝি কখনো অসহায় হয়, একা ঘুমাতে ভয় পায়? সাংঘাতিক বিষয় না এটা? মায়ার জানা দরকার না? মায়া চমকে উঠে তৎক্ষণাৎ উত্তেজিত ও কণ্ঠে বলে ওঠে হৃদকে। আমাকে বুঝান, আমাকে বুঝান, আমি বুঝবো। আমাকে বলুন কি হচ্ছে আপনার সাথে। হৃদের ফেসে ভীষণ কষ্টভার দেখা গেল মায়ার চোখে। হৃদ নিজেই কূটনৈতিক বুদ্ধি জোরালোভাবে প্রখর করে বলল, তুমি তো বুঝবে বউ। তুমি ছাড়া তো আর কেউ বুঝবে না আমার এই গুরুতর সমস্যাটা। তুমি আমার আপন বউ না? বুঝে না বুঝে মায়া তৎক্ষণাৎ মাথা নাড়ালো। হৃদ এবার সোজা হয়ে দাঁড়িয়ে ভারী কণ্ঠে বলল, বুঝলে বউ, আসলে রাতে স্বপ্ন দেখি একটা অপরিচিত মেয়ে আমাকে জোরপূর্বক চুমু খায়। হৃদের কথা শেষ করার আগেই মায়া চোখ বড় বড় করে আশ্চর্য হয়ে বলে, কি? হুম। আপনি কি করছিলেন? থামাননি কেন মেয়েটিকে? সুযোগ পায়নি থামানোর। খুব নিরুপায় ছিলাম স্বপ্নে আমি। সাথে লজ্জা পাচ্ছিলাম একটু একটু। মেয়েটা খুব নির্লজ্জ ছিল বউ, বলতেই হবে। তোমাকে বলে বোঝানো যাবে না কতটা নির্লজ্জ ছিল মেয়েটি। তবে তুমি চাইলে আমি তোমাকে প্র্যাকটিক্যাল করে বোঝাতে পারি। তোমাকে করে দেখাই বউ, আমি কতটা লজ্জা পেয়েছিলাম স্বপ্নে। হৃদের মুখ ভার করা কথায় ও কষ্টে মায়াও কষ্টে জর্জরিত হলো সমানভাবে। তার মিস্টার ভিলেন বলছে মায়ার সব সত্য ও মিথ্যা কোনো কিছুই হতে পারে না। চোখ বন্ধ করে বিশ্বাসী মায়া তার মিস্টার ভিলেনের সব কথায়। হৃদ যেহেতু বলেছে সে স্বপ্নে অসহায় ছিল, মানে সত্যিই ছিল। মায়া বিশ্বাস। মায়া হৃদের কথার অর্থ না বুঝে পুনরায় সম্মতি জানায় করে দেখানোর। হৃদ বাঁকা হাসে। উপর উপর দিয়ে হৃদ কষ্ট ভরা চেহারা টানল মুখে। আরও এগিয়ে আসলো মায়ের সামনে। মায়ের দুগাল আঁকড়ে ধরে নিজের সাথে মেশালো। মায়ের মুখের উপর ঝুঁকে পড়ে শব্দ করে অধরের পরশ বুলালো ছোট ছোট চুমুতে সারা মুখে। মায়া কেঁপে কেঁপে উঠে তৎক্ষণাৎ নিজের দু হাত খামচে দিয়ে ধরল হৃদের কোমরের দুপাশের শার্টের অংশটুকু। হৃদ নির্ভীক, নিজের কাজে অনড়। নিজের মন মতো বউকে আদর করে চোখ তুলে তাকায় মায়ার বন্ধ চোখের পাতার দিকে। হৃদ পিছিয়ে গেল না, ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকলো মায়ার সাথে মিশে। মায়া কম্পিত শরীর নিয়ে ধীরে চোখ খুলে তাকায়। হৃদের মুখশ্রীর দিকে চোখাচোখি হলো দুজনার। হৃদ মায়াকে তাকাতে দেখে পুনরায় মুখ ভার করে সঙ্গে সঙ্গেই বলে উঠল, দেখলে দেবো আমি কতটা লজ্জা পেয়েছিলাম স্বপ্নে। আমি কি বাচ্চার মধ্যে কেউ ছিল না স্বপ্নে? হৃদের মন খারাপের কথায় তলে মুহূর্তে মায়া ভুলে গেল হৃদের করা কাণ্ডগুলো তার সাথে। হৃদের অসহায়ত্বের সাথে সমানভাবে অসহায় হয়ে বলে উঠল মায়া, তাহলে আমাকে ডাকলেন না কেন স্বপ্নে? আমি ডেকেছিলাম, তুমি আসোনি। মায়া ঠোঁট উল্টে বলে, রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম বেশি, এই জন্যই আপনার ডাক শুনতে পারিনি। কিন্তু এবার সতর্ক থাকবো। মেয়েটি আবার আপনার স্বপ্নে আসলে আমাকে ডাকবেন। আমি জেগে থাকবো, ঘুমাবো না। আপনাকে চুমু খাওয়ার দায়ে ঠাস করে মাথা ফাটিয়ে দেবো মেয়েটির। শুধু একবার আমাকে ডাকবেন, কেমন? আচ্ছা। মায়া রাগ অভিমান ভুলে হৃদের টেনশনে রইল। হৃদ মায়াকে সাথে করে নিয়ে কলেজে ড্রপ করে দিল। ফাঁকে গাড়ির মধ্যে খাবারও খাওয়ালো মায়াকে। মায়া নিজের পরীক্ষার ফাইলপত্র নিয়ে হৃদের গাড়ি থেকে নেমে যাওয়ার পূর্বে হৃদ পুনরায় মায়ের বাহু টেনে নিজের কাছে টানল। যত্ন সহকারে মায়ের কপালে ভালোবাসা অধর ছুঁয়ে ছেড়ে দিল। হৃদ ফুরফুরে মেজাজে অফিসে গেল। মায়া ভীষণ টেনশন রইল হৃদকে নিয়ে। তার স্বামীকে কেউ এভাবে চুমু খেয়ে চলে যাচ্ছে, তাতে মায়ার টেনশন হওয়ার কথা নয়। মায়াকে ভীষণ টেনশন দেখালো। টেনশনে নিজের পরীক্ষা শেষ করে বাসায় ফিরল। রাতে দীর্ঘ সময় বসে রইল হৃদের আশায় নিজের রুমে। কিন্তু হৃদ বাসায় আসতে আসতে রাত 1টা বেজে গেল। ততক্ষণে মায়াও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে উত্তেজনায় দৌড়ে গেল হৃদের রুমে। হৃদ তখন অফিসের জন্য রেডি হয়ে কফি হাতে দাঁড়িয়ে ফাইল চেক করছে। মায়াকে হতভম্ব হয়ে নিজের রুমে ঢুকতে দেখে ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। হৃদ মায়ের ঘুমন্ত চেহারা দেখে কপাল কুঁচকাতে মায়া জানতে চাইল হৃদের স্বপ্নে মেয়েটি আজও এসেছিল কিনা। হৃদ নিজের কাজের ব্যস্ততা ভুলে গিয়েছিল নিজের বলা মিথ্যা কথাগুলো। কিন্তু মায়াকে উত্তেজিত হতে দেখে ঠোঁট কামড়িয়ে হেসে পুনরায় ডাকলো মায়াকে নিজের কাছে। নিজের হাতে ফাইল কফি টেবিলের উপর রেখে মায়ের হাত টেনে নিজের কাছে আনলো। আজলে মায়ের গাল দু হাতে আঁকড়ে ধরে ভালোবাসার অধর ছোঁয়ালো মায়ের কপালে।
মায়াকে দুহাতে বুকে জড়িয়ে নিতে নিতে আগের ন্যায় জানালো আজকে মেয়ে হৃদের স্বপ্নে এসেছিল এবং মায়াকে ডেকেছিল হৃদ। মায়া আসেনি তাই হৃদ ভারী অসহায় হয়ে পড়েছিল। হৃদের কূটনৈতিক বুদ্ধি তলে মায়া ঠোঁট উল্টে কেঁদে বসল হৃদের বক্ষতলে। মায়া স্বামীকে কেন কোনো মেয়ে এইভাবে চুমু খেয়ে চলে যাবে আর সে পড়ে পড়ে ঘুমাবে? মায়ের এত ঘুম কিসের যে স্বামীর খবর নিতে পারে না? হৃদ মায়াকে থামালো না, বরং শক্ত করে জোরে দাঁড়িয়ে থাকলো বেশ কিছুক্ষণ। বউকে সে ইচ্ছে করে মিথ্যে বলছে, কারণ সকাল ছাড়া বউয়ের সাথে দেখা হয় না তার। অফিসে যাওয়ার আগে যদি বউয়ের সান্নিধ্য একটু করে পাওয়া না যায় তাহলে সারাদিনই অস্থিরতায় কাটে তার। বউকে মিথ্যা না বলে সুন্দর করে বললে হয়তো হৃদের কাছে আসতো না, লজ্জায় দূরে দূরে থাকতো। হৃদ একটু আদর করতে চাইলে দেখা যেত লজ্জায় বউ তার এক সপ্তাহ তার চোখের সামনে আসবে না। হৃদ নিজের কূটনৈতিক বুদ্ধিতে অটল থাকলো। মিথ্যা বলে বলে ঠিক একইভাবে হৃদ মায়া থেকে গত 2 দিন নিজের ভালোবাসা আদায় করলো। কিন্তু বিপত্তি ঘটলো তৃতীয় রাত নিয়ে। মায়া সারাদিন এই চিন্তায় চিন্তায় পার করলো যে হৃদকে অন্য মেয়ে চুমু খাচ্ছে স্বপ্নে। এবার আমরা যেটা সারাদিন চিন্তা করি পার করি, ফলস্বরূপ আমরা প্রায় সেটা নিয়ে স্বপ্ন দেখে থাকি। মায়ের ক্ষেত্রে হলো ঠিক তাই। হৃদের চিন্তায় চিন্তায় মায়ের রাতে হৃদকে নিয়ে স্বপ্ন দেখলো যে হৃদ অন্য মেয়েকে চুমু খাচ্ছে স্বেচ্ছায়। স্বপ্নের ভয়াবহতায় মা গভীর ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসলো বিছানায়। তখন রাত 1টা কি 2টা বাজে। হৃদ নিজের রুমে গভীর ঘুমে আচ্ছন্ন। মায়াও গভীর ঘুমে তলিয়েছিল এতক্ষণ, কিন্তু হঠাৎ দুঃস্বপ্নে ঘুম ছুটে গেল। এসির মধ্যেও গা ভিজে উঠল তরতর ঘামে। চোখে মুখে ভীষণ রাগের আভাস ফুটে উঠল তৎক্ষণাৎ। বিছানার পাশ থেকে দুম করে নিজের ওড়নাটা বুকে জড়াতে জড়াতে দরজা খুলে দৌড় দিল হৃদের রুমের উদ্দেশ্যে। তীব্র বুকের ব্যথায় ছটফট করে ক্রমশই ঘুমটা ভেঙে যায় হৃদের। হঠাৎ বুকের অসহনীয় ব্যথায় গভীর ঘুমে আচ্ছন্ন হৃদ ধরফড়িয়ে উঠে বসতে চাইল বিছানায়, কিন্তু বসতে পারল না। পেট বরাবর শক্ত ভারী কিছু বসে থাকায় হৃদ বসতে গিয়েও পুনরায় ধপাস করে বিছানায় পড়ে যায় বুকের তীব্র আঘাতে। হৃদ ঘুমে লেগে থাকা চোখে অনুভব করলো পেট বরাবর কেউ বসে আছে এবং তার বুক থেকে পেট অবধি নখ দাবিয়ে বড় বড় আঁচড় কাটছে প্রতিনিয়ত রাগের। হৃদ নিজের ঘুমের রেশ কাটিয়ে বুকের তীব্র ব্যথাটা পরখ করতে চোখে পড়ল মায়াকে। তার পেট বরাবর উঠে বসে আছে, 2 পা 2 পাশে দিয়ে। সাথে অতিরিক্ত রাগে হৃদের শার্ট টেনে ছিঁড়ে তার উন্মুক্ত গলা থেকে বুক থেকে পেট অবধি নখ দাবিয়ে ধরে আড়াআড়ি ভাবে লম্বা লম্বা আঁচড় কাটছে। সেই সাথে মুখে আওড়াচ্ছে অস্পষ্ট স্বরে বুলি। আবছা আলোয় হৃদের চোখে মায়ার চেহারাটা স্পষ্ট হলো। তীব্র বুক ব্যথা সহ্য করতে না পেরে হৃদ শুয়ে থাকা অবস্থায় নিজের দুহাতে মায়ের দুহাত চেপে ধরে আটকিয়ে তৎক্ষণাৎ উঠে বসলো বিছানায়, মায়াকে কোলে নিয়ে। অশান্ত মায়া শান্ত হলো না, বরং দ্বিগুণ বাড়ল পাগলামি। হৃদের সাথে জোরাজুরি করলো ছাড়া পাওয়ার জন্যে। ছটফট করলো হৃদকে পুনরায় আঘাত করার জন্যে। হৃদ বুঝলো না মায়া হঠাৎ রাগের কারণটা, কিন্তু আপাতত মায়াকে শান্ত করতে চাইল হৃদ, আর এতে যেন বিপত্তি ঘটে। হৃদের হালকা নরম হয়ে আসার কারণে মায়া তৎক্ষণাৎ নিজের একটা হাত ছুটিয়ে নিল হৃদের বন্ধন থেকে এবং নিজের সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় হৃদকে বিছানায় চেপে ধরে রাগেই তৎক্ষণাৎ হৃদের গলায় কামড়ে ধরল শক্ত করে। মায়ের কামড়ের প্রখরটা ছিল তীব্র থেকে তীব্র। হৃদের সহ্যের বাঁধ ভাঙল। রাগে তেতে উঠে শক্ত করে মায়াকে নিয়ে পুনরায় উঠে বসলো বিছানায়। মায়ের মুখ নিজের গলা থেকে ছাড়িয়ে নিতে নিতে রাগী স্বরে বলে উঠল হৃদ। কি রে বাবা, কি সমস্যা? কামড়াচ্ছে কেন? বলবো তো নাকি? মায়ের হৃদের কোলেই থাকলো, তবে হৃদ শক্তি প্রয়োগ করে মায়াকে আটকালো। মায়ের 2 হাত নিজের 2 হাতে মুচড়ে পেছনে নিয়ে মায়াকে বন্দি করলো নিজের বাহুডোরের মধ্যে। হৃদের জাপটে ধরায় মায়ার মুখ চেপে থাকে হৃদের উন্মুক্ত বুকের মধ্যে। হৃদ মায়াকে শান্ত করতে চাইলো, জানতে চাইলো মার এমনটা করার কারণ কি, কিন্তু অধৈর্য মায়া হৃদের শক্ত সাথে পেরে উঠতে না পেরে জোরাজোরি করে রাগে রিরি করে বলে, আপনি ওই মেয়েটাকে চুমুক খেলেন কেন? হৃদের বিরক্তি বাড়ে। সকালের পর তার সাথে মায়ের দেখা হয়নি। যেখানে দেখা দেখি হয়নি দুজনের, সেখানে হৃদ কাকে কখন চুমু খেলো? মায়ের কথাগুলো সম্পূর্ণ বুঝলো না হৃদ। আরে কি আশ্চর্য, কখন কাকে চুমু খেলাম আমি তোমাকে বলে? তীব্র বুকের ব্যথায় মৃদু আর্তনাদ করলো হৃদ। মায়া তখনও কামড়ে ধরে আছে হৃদের উন্মুক্ত বুকের বাম পাশ। হৃদের কথাগুলো শেষ হলো না। তীব্র বুকের ব্যথায় হৃদের এবার আর সহ্য হলো না যেন বিষয়টি। মায়া ধাঁচে তাকে কামড়ে ধরে আছে, ঠিক একই ধাঁচে হৃদ এবার মায়াকে উল্টো ঘুরিয়ে বিছানার সাথে চেপে ধরল। হৃদ উপরে থাকলো, মায়া নিচে। ততক্ষণে মায়ের কামড় হতে নিজেকে ছাড়ালো হৃদ। মায়ার ছটফট কমলো না একটু। এবার হৃদের চোখে মুখেও রাগের আভাস ফুটে উঠল। অকারণে একটার পর একটা কামড় খাচ্ছে বউয়ের, সেটাও মেনে নিবে হৃদ? শোধবোধ করার দরকার না তার? হৃদ তো ভালো মানুষ না, তাহলে ছেড়ে দেওয়ার দরকার কি? মায়া ছটফটের সঙ্গে হৃদ ঝুঁকে পড়ল মায়ের মুখোমুখি।
নিজের আছড়ে পড়া নিঃশ্বাসের সঙ্গে মায়ের দুহাত বিছানায় চেপে ধরে বলে, এবার আমি একটা খাই, দেখাই কেমন লাগে কামড় খেতে। ছটফট করতে করতে মায়া বলল, আপনি আমার সামনে ওই মেয়েটাকে চুমু খেলেন কেন? কখন খেলাম? আমি দেখেছি আপনি খেয়েছেন। কখন? ও মায়া শুনল না হৃদের কথা, বরং হৃদের বক্ষতলে আটকে থাকার মধ্যে দিয়ে মাথা উঠিয়ে হঠাৎই হৃদের ঠোঁট কামড়িয়ে ধরল আকস্মিকভাবে। হতভম্ব হৃদ ঠোঁটে তীব্র ব্যথা অনুভব করতেই দক্ষ হাতে মায়ের গাল চেপে ধরে নিজেকে ছাড়ালো মায়ের থেকে। সেই হাতে মায়ের মুখ চেপে ধরল কামড় না দেওয়া থেকে। অন্য হাতে মায়ের দু হাতে একত্রে আটকালো বিছানায়। দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কামড় দিবে তো এবার আমি শুরু করবো, বুঝছো কিন্তু। আমি শুরু করলে কিন্তু খবর আছে তোমার, ছাড় পাবে না ভুলেও। এর মধ্যে রাতে কামড়াকামড়ি খেলার শখ মেটাবো তোমার। মায়া অশান্ত ন্যায় ছটফট করতে থাকে। এবার হৃদের চেপে থাকা হাত কামড়ে ধরল। হৃদ নিজের হাতটা ঝাড়ি মেরে দেওয়ায় মায়ের মুখ থেকে ছাড়িয়ে সোজা হয়ে উঠে বসলো বিছানার উপর। শোয়া অবস্থায় হাত বাড়িয়ে মায়া পুনরায় হৃদের শার্ট টেনে ধরতে খেপে যায় হৃদ। যে ধাঁচে মায়া হৃদের শার্ট টেনে ধরল, ঠিক একই ধাঁচে হৃদ মায়াকে পুনরায় বিছানায় চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, ম্যাডাম, বেশি বাড়াবাড়ি করবেন না, হিতের বিপরীত কিছু ঘটবে তাহলে। আমাকে কন্ট্রোলেস করে শান্তিটা আপনিও পাবেন না। আমি কন্ট্রোলেস হলে কিন্তু আপনার কাছে আসবো কন্ট্রোল হওয়ার জন্য। বউকে গনে গনে দুইবার বিয়ে করেছে, এবার হাতে ধরে বাসরটাও সেরে ফেলবো। এমনিতে আমার 2টা বাসর রাত পেন্টিংয়ে পড়ে আছে, আর কত অপেক্ষা করব? জন্মসূত্রে বউ আপনি আমার, চলুন শুরু করি। হিমশীতল পানির ন্যায় শান্ত হলো মায়া। তৎক্ষণাৎ ছটফটও করা বন্ধ হলো। ভয়ার্ত দৃষ্টিতে মেলল হৃদের দিকে। মায়া চোখে মুখে ভয়টা এবার স্পষ্ট হলো হৃদের চোখে। হৃদ আরো কিছু বলবে, তখন আতঙ্কিত গলার স্বর শুনতে পায় মায়ার। হৃদের দিকে তাকিয়ে কাপা কাপা স্বরে বলে, রক্ত, ঠোঁটের রক্ত। হৃদ মায়াকে ছেড়ে উঠে বসলো সোজা হয়ে। হাত বাড়িয়ে রুমের ল্যাম্পের লাইট জ্বালালো। পাশ থেকে টিস্যু তুলে ঠোঁটের গড়িয়ে পড়া রক্তটা মুছতে মুছতে মায়ের দিকে তাকালো। ততক্ষণে মায়া উঠে বসলো হৃদের পাশে। হৃদ কর্কশ কণ্ঠে বলে ওঠে, মধ্যরাতে আপনার কামড়াকামড়ি খেলার শখ হচ্ছে বুঝে? বেশ ভালো কথা। এবার আমি শুরু করার আগে আপনার কামড়াকামড়ি খেলার কারণটা বলুন দ্রুত। আপনি তখন ওই মেয়েটাকে স্বপ্নে চুমু খেলেন কেন? আমি দেখেছি আপনি কি ওই মেয়েকে চুমু খেতে। হৃদ কপাল কুঁচকে আসে মায়ের কথায়। হাজক, সে না হয় একটু মজা করলো 2 দিন, তার সাথে বউয়ের সাথে অভিমান ভোলাতে। তাই বলে এই মেয়ে সত্যি সত্যি ধরে নিল হৃদ কাউকে চুমু খাবে? হৃদ খানিকটা বিরক্তি নিয়ে বলে, তুমি সাথে ছিলে না, তাই স্বপ্ন অন্য মেয়েকে চমকেছে। এখন তুমি আমার সাথে আছো, তাই আসো তোমাকে খাই। সামান্য একটা চুমুর জন্য এত কামড় খেতে হবে জানলে স্বপ্নের চুমুটা আমি তোমাকে খেয়ে আসতাম। ফাসিল, আসো। হৃদ খানিকটা বিরক্তি নিয়ে এমনি এমনি হাত বাড়ালো মায়ের দিকে। মায়া হৃদের ভয়ে ততক্ষণে এক লাফে বিছানা ছেড়ে অপর পাশে দাঁড়িয়ে পড়ে। হৃদ কপালের ভাঁজগুলো আরও দৃঢ় হয়। সে মায়াকে এমনিতেও কিছু করবে না, ব্যাস পাশে বসে একটু বুঝাবে। কিন্তু মায়া বুঝলো উল্টাটা। হৃদ চোখ রাঙিয়ে শক্ত গলায় বলে, এদিকে আসো বলছি। মায়ের ঝটপট উত্তর, না, হৃদ, বেশি বেশি হচ্ছে কিন্তু, কাছে আসো। একদম না। কথাটা বলেই মায়া দৌড়ে পালাতে চাইলো, কিন্তু পারল না। ততক্ষণে হৃদ হাত বাড়িয়ে মায়ের ওড়নাটা টেনে ধরে আটকালো। মায়ের গলায় টান অনুভব করতেই পিছনে ঘুরে দেখলো হৃদ মায়ের ওড়না টেনে ধরে বিছানা থেকে নেমে আসছে মায়াকে ধরার জন্য। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো। মাথায় উল্টাপাল্টা চিন্তাভাবনা এঁটে উত্তেজিত ভঙ্গিতে ওড়না ছেড়ে দৌড় লাগালো বাহিরের দিকে। ততক্ষণে হৃদও বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মায়াকে ধরার জন্য। মায়ের ভয়টা বুঝতে পেরে হৃদের মুড চেঞ্জ হলো তৎক্ষণাৎ। বউ তার রোমাঞ্চকর বিষয় ভেবে ভয় পাচ্ছে। তাহলে হৃদের উচিত না বউ এর ভয়টাকে আপাতত কাজে লাগানো? অবশ্যই উচিত। যাও, হৃদ বউকে বোঝানোর জন্য কাছে টানছিল, এবার না হয় সে তার বউকে বোঝানোর জন্য কাছে টানবে না, বরং বউয়ের ভয়ে সদ্ব্যবহার করবে বলেই কাছে টানবে। এমনিতেও বউ তার পাগলামি করে করে তাকে নেগেটিভ ফিল দিচ্ছে। এখন না হয় বউয়ের ভয়টাকেই সত্যি করবে হৃদ। নিজের হাতের ভাঁজে চেপে ধরা মায়ের ওড়নাটা তৎক্ষণাৎ ফ্লোরে ফেলে ঠোঁট কামড়িয়ে হেসে মায়ের পিছন পিছন হৃদ দৌড়ালো। মায়া খালি পায়ে নুপুরের ঝংকার তুলল নিস্তব্ধ আবছা আলোয় করিডোর জুড়ে। হৃদ মায়ের পিছন পিছন দৌড়ে রুমের বাহিরে এসে মায়াকে পিছন থেকে ডেকে বলে, হৃদ, হৃদ দাঁড়া বলছে, দৌড়তে পারলে ভালো হবে না কিন্তু। হৃদ। মায়া শুনল না হৃদের কথা, বরং সমানে দৌড়ালো ভয়ার্ত মুখে। ঘাড় ঘুরিয়ে একবার দেখলো হৃদকে নিজের পিছন পিছন দৌড়ে আসতে। ভয়ার্ত মা আরও দৌড়াতে চাইল, কিন্তু ততক্ষণে আটকা পড়ে গেল হৃদের বাহু ডোরে।
হৃদ দৌড়ে পিছন থেকে মায়ার পেট জাপটে ধরে শূন্যে তুলে নিল। মায়া হাত পা ছুটিয়ে চিৎকার করতে নিলে হৃদ এক হাতে মায়ের মুখ চেপে ধরে অন্য হাতে মায়ের পেট। মায়ের পিঠ ঠেকলো হৃদের বুক বরাবর। বাঁকা হেসে মায়ের কানের কাছে মুখ নিয়ে হৃদ পিষপিষিয়ে বলে, আপনাকে তো সহজে ছেড়ে দেবো ম্যাডাম। আমার আরামের ঘুম হারাম করে পালিয়ে বাঁচবেন আপনি? ভাবলাম কি করে আপনাকে ভালোই ভালোই যেতে দেবো আমি। চলুন আমার সাথে। সদ্যুত বলতে একটা কথা আছে না, চলেন চলেন। উত্তেজিত মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল ভয়ে। হিতাহিত অজ্ঞ হয়ে পুনরায় মায়া হৃদের হাতে কামড় বসালো। হৃদ আবারও হাত ঝাড়ি মেরে ছেড়ে দিল মায়াকে। সেই সুযোগে মায়া পুনরায় দৌড়ে পালাতে চাইল, কিন্তু আবারও আটকা পড়ল হৃদের বাহু ডোরে। হৃদ মায়ার হাত টেনে পেছনের থেকে মায়াকে জড়িয়ে ধরতে ছটফট ভঙ্গিতে মুখ খুলল মায়া। ছাড়ুন আমাকে, আমি যাব না আপনার সাথে। ও দাদি, ও দা। মায়া চিৎকার করে হেনা খানকে ডাকতে চাইল, কিন্তু বাদ সাধল হৃদ। মায়ের সাথে জোর খাটিয়ে হৃদ শক্ত হাতে মুখ চেপে ধরে শূন্য হাতে তুলে নিল মায়াকে। এই মধ্যে এর রাতে মায়ার সামান্য চিৎকার ও ঝংকার তুলছে নিস্তব্ধ পরিবেশে। মায়ার তীব্র ছটফট করার মধ্যে দিয়ে হৃদ মায়াকে নিজের রুমে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলে তৎক্ষণাৎ দরজা লক করে দিল। ঘুরে দাঁড়ালো মায়ার দিকে, তাকালো বাঁকা হেসে। ভয়ার্ত মায়া এক লাফিয়ে বিছানা ছেড়ে উঠে এক কোণে গিয়ে দাঁড়ালো গুটি মেরে। আপাতত তার ভয় লাগছে প্রচণ্ড। হৃদ মায়ের মনোভাব বুঝে নিজের গায়ের শার্টটার দিকে তাকালো। সব কয়টা বোতামই ছেঁড়া, অবশিষ্ট লাস্ট দুটো বোতাম ছাড়া। হৃদ চেঞ্জ করলো না, বরং 2 কদম এগিয়ে ফ্লোর থেকে মায়ের ওড়নাটা তুলে ঢিল মেরে ফেলে দিল সোফার উপর। হৃদ মায়ের কাছে আসতে মায়া পুনরায় ভয়ে 2 কদম পিছাতে চাইল। হৃদ খানিকটা রাগে জোর করে মায়াকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। এক হাতে ল্যাম্পের লাইট বন্ধ করে পুনরায় অন্ধকার করলো রুমটি। মায়া গুটি মেরে হৃদের পাশে শুয়ে থাকতে হৃদ মায়াকে টেনে নিজের আরও কাছে আনলো। মায়া গলায় নিজের মুখ গুজে শরীর ছেড়ে দিল মায়ার উপর। হৃদের স্পর্শে মায়া ভয়ঙ্করভাবে তরতর করে কেঁপে উঠতে হৃদ খানিকটা শক্ত গলায় শুধালো মায়াকে। হৃদ, ঘুমোতে চাইছে, ঘুমোতে দাও। আর নেগেটিভ ফিল দিও না প্লিজ। কন্ট্রোল হারাতে চাচ্ছি না আপাতত। কথাগুলো বলতে বলতে হৃদ এক হাতে মায়ের পেট জড়িয়ে ধরে এক পা তুলে দিল মায়ার শরীরে। মায়াকে জাপটে ধরে শুতে হৃদের শরীরে ওজনে মায়ের দাঁতে দাঁত চেপে আসছে আড়ষ্ট হয়ে। মায়ের ছোট শরীরে গোঙালো অস্পষ্ট স্বরে। নড়াচড়া করতে চেয়ে কাপা কাপা হাতে ধাক্কা দিয়ে বলতে চাইল, উঠুন প্লিজ, আপনি অনেক ভার, আমার কষ্ট হচ্ছে। আমি এইভাবে ঘুমাতে পারবো না, আমার রুমে যাব। সরুন আপনি। হৃদ না উঠল, না নড়ল, না কোনো প্রতিক্রিয়া জানালো, বরং শক্ত হাতে মায়াকে আরো জড়িয়ে নিতে নিতে বলল, জীবনের 17টা বছর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছো। আমি তোমাকে বিরক্ত করছি? করি নাই। তাই তুমি আমাকে আর বিরক্ত করতে পারবে না জীবনের বাকি 60 বছর পর্যন্ত। আমি এইভাবেই ঘুমাবো জীবনের বাকি 60 বছর। আমার ভার নিতে শিখে যাও, এতে কষ্ট কম হবে তোমার। নয়তো তুমি জীবনের বাকি রাতগুলো না ঘুমিয়ে কাটালেও আমার কিছুই করা থাকবে না, কারণ আমি নিজের 16 আনা খুব ভালো বুঝি। তাই তুমি আমার থেকে 1 আনাও ছাড় পাবে না জীবনে। আমি নিজের সুখ নিয়ে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করবো না হৃদ। শরীরে দরদর ব্যথায় সারা রাত নির্ঘুম কাটলো মায়ার। হৃদ বেঘরে ঘুমালেও মায়া দু চোখের পাতা এক করতে পারেনি হৃদের জাপটে ধরা ঘুমে। পথশী কেজি ওজনের ভারী মায়ার নরম তুলতুলে দেহখানি প্রায় পিষ্ট হয়ে পড়ে আছে হৃদের বক্ষতলে। বিছানায় টান টান সোজা হয়ে শুয়ে থাকায় শিরা উপশিরায় তিরতির করছে সতেজ টনটন ব্যথায়। নড়াচড়া নেই। স্টিক সোজা হয়ে শুয়ে রাতভর পার করলো মায়া একইভাবে। অঘুম আর শরীরের ব্যথায় চোখ দুটো লাল হয়ে উঠেছে ততক্ষণে। মায়ার কাঁদতে মন চাইল, কিন্তু কাঁদল না, হৃদের আরামের ঘুম ভেঙে যাবে বলে। নিষ্ক্রিয় মায়া একইভাবে শুয়ে রইল বিছানায়। হৃদের ঘুমটা আজ বোধহয় একটু দেরিতেই ভাঙল আরাম পেয়ে। সকাল 7:12 দিকে হৃদ হালকা নড়ে চড়ে উঠে মায়ের গলায় নাক ঘষল। মায়া কেঁপে উঠতে হৃদের চোখের ঘুমটা হালকা হলো। অল্প মাথা তুলে ঘুমন্ত জড়ানো চোখ টেনে তাকালো হৃদ জাগ্রত মায়ার দিকে। তৎক্ষণাৎ কিছু বলল না হৃদ। পুনরায় মায়ের গলায় মুখ গুজে দিয়ে ঘুম জড়ানো ধীর কণ্ঠে বলল, ঘুমোনি? মায়া এবার কাঁদতে চাইল, তবে কাঁদল না। হৃদের জন্য যে তার শরীর ব্যথা হয়ে গেছে সেটা কি লোকের চোখে পড়ছে না? এইভাবে সোজা রোবটের মতো কি ঘুমানো যায়, তাও এত বড় মানুষ নিয়ে? কষ্টে মায়া ঠোঁট উল্টে বলে, এত বড় মানুষ নিয়ে ঘুমালে ঘুম হবে আমার? হৃদ মায়ের গলায় নাক ঘষে আগের ন্যায় বলল, গর্ধব, আমি বড় নাকি তুমি হাইটে ছোট? তারপরেও আপনি অনেক ভার, উঠুন। ওজন নিতে শেখো। মায়া চুপ থাকলো, আর কিছু বলল না। হৃদকে কিছু বলাটা অর্থহীন বলে মনে হলো মায়ের কাছে। সে কিছু বললে যে হৃদ শুনবে না সেই ধারণা আছে, তাই ওইভাবেই পড়ে রইল মায়া। তবে লজ্জায় খানিকটা লাল হয়ে উঠছে চোখ মুখ। হৃদ সময় নিয়ে আরও 5 মিনিট শুয়ে থাকলো মায়াকে নিয়ে।
অবশেষে মায়াকে ছাড়ার আগে গলায় অধর ছোঁয়ালো। হৃদ নিজের বালিশ টেনে উপর হয়ে শুলো। ছাড়া পেয়ে ব্যথিত শরীর টেনে বিছানা থেকে উঠে বসলো মায়া। যথাসম্ভব দ্রুত উঠে বের হতে চাইলো হৃদের রুম থেকে, কিন্তু তার আগে পিছন ডাকলো হৃদ। হৃদ, আমি গোসল করবো এখন। আমার কাপড়গুলো বের করে গুছিয়ে রাখো। চমকে উঠে মায়ার পা থামলো তৎক্ষণাৎ। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখলো হৃদ আগের ন্যায় উপর হয়ে বালিশে মুখ গুজে উল্টো ফিরে শুয়ে আছে। হৃদ মায়ার দিকে তাকালো না। মায়া আশ্চর্য হলো হৃদের কথায়। মায়া কেন তার জন্য জামা কাপড় বের করবে? সবকিছু তো গুছিয়ে রাখাই আছে তার সবের ভিতরে। পছন্দ অনুযায়ী নিয়ে নিলেই তো হয়, তাই না? মায়াকে কেন দরকার পড়ছে? এতকাল তো নিজের কাজ নিজেই করে এসেছে এই লোক, তাহলে আজ কেন মায়া কাজ করবে? মায়া নাকচ ভঙ্গিতে মুখ বাঁকিয়ে বলল। আমি করব। হৃদ ঘুরে তাকালো না মায়ের দিকে, কিন্তু হৃদের ধমক সুর কথা কানে আসলো মায়ের। হৃদ, আমার অফিস যেতে হবে, দেরি করবে না। যাও, সবকিছু গুছিয়ে দাও। মায়া মুখ বাঁকিয়ে শরীরের দরদর ব্যথা নিয়ে গেল ওয়াশরুম ধরে হৃদের ড্রেসিং রুমে। হৃদের জন্য শুধু শার্ট আর প্যান্ট নিয়ে তরতর করে পুনরায় হেঁটে চলে আসলো ওয়াশরুমে। রুমে যাওয়ার পূর্বে ওয়াশরুমে 5 মিনিট সময় নিয়ে ফাঁকে হৃদের ব্রাশে দাঁত ব্রাশ করে নিল। চোখে মুখে পানি ছিটিয়ে রুমে এসে দেখলো ততক্ষণে হৃদ বিছানা ছেড়ে উঠে বসেছে। মায়াকে দেখে হৃদ বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে মায়া হাতের কাপড়গুলো বিছানায় রেখে পুনরায় যেতে চাইলো রুম থেকে, কিন্তু এবারও পিছন ডাকলো হৃদ। মায়া পিছনে ঘুরতেই হৃদ আদেশ স্বরূপ বলে। ব্ল্যাক কফি নিয়ে আসো, উইদাউট সুগার। মায়া পুনরায় মুখ বাঁকিয়ে পেছন ঘুরে হৃদের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় বলল। আমি হৃদ ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বিরক্তি গলায় বলে। তোমার ওড়নাটা সোফার উপর রাখা আছে, সেটা পরে দ্রুত আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো। গোসল শেষে তোমাকে যেন রুমে দেখতে পাই আমি। মায়া কফি হাতে রুমে এসে দেখলো হৃদ শার্ট আর প্যান্ট পরে বিছানার উপর বসে আছে। ভেজা মাথা চুলগুলো লেপ্টে পড়ে আছে ফর্সা ললাটের উপর। মায়া মোহিত হলো হৃদের মনোমুগ্ধকর শুদ্ধ মুখশ্রী দেখে। জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো অপলকবিহীন হৃদকে দেখে। এই সুন্দর মানুষটা মায়ার স্বামী, মায়ার ব্যক্তিগত মানুষ। মায়া কি দুনিয়ার সবচাইতে সুখী মানুষ না? অবশ্যই সুখী মানুষ সে। মায়ার সুন্দর একটা ভালোবাসার মানুষ আছে। আর কি চাই মায়ার? আর তো কিছু চায় না। মায়ের মোহিত স্থির দৃষ্টি ঘুরিয়ে পড়ল হৃদের লাল রঙা ঠোঁটের উপর। চোখের সামনে ঝলঝলে করে উঠল মায়ের আঘাত করা হৃদের ঠোঁটের কাটা জায়গাটাতে। মায়া কেঁপে ওঠে। হৃদ চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকাতেই মা ধীর পায়ে এগিয়ে আসলো হৃদের সামনে। হাত বাড়িয়ে হৃদের দিকে কফির মগটা এগিয়ে দিতে হৃদ সেটা হাতে তুলে নিল। কফিতে চুমুক বসাতে বসাতে বিছানার উপর থেকে সাদা টাওয়েলটা মায়ের হাতে তুলে দিল। মায়া কপাল কুঁচকে হৃদের দিকে তাকাতেই হৃদ আদেশ করে বলল। মাথা মুছো। আমি হৃদ বিরক্তি নিয়ে বলে। আর একবার আমি আমি করবা তো দাঁতগুলো খুলে নেবে এবার। রাতের কথা কিন্তু ভুলিনি আমি, মনে রেখো। মায়া ভয়ার্ত ভঙ্গিতে দ্রুত টাওয়েল নিয়ে ধীরে হাতে হৃদের মাথা মুছতে লাগলো। মায়ের শরীরের সাথে সাথে দুহাত কাঁপছে অনবরত। হৃদ সেটা বুঝতে পেরে অবুঝ সাজলো। নিজের মতো করে কফিতে চুমুক বসালো। মায়া হৃদের মাথা মুছার মধ্যে দিয়ে পুনরায় চোখ গেল হৃদের গলায় ও কানের নিচে ঝলমল করা লাল কালচে গাঢ় কামড়ের দাগগুলোর দিকে। মায়া চমকে উঠে উত্তেজিত ভঙ্গিতে তৎক্ষণাৎ হাত ছোঁয়া দিল সেখানটায়। হৃদ হালকা নড়ে উঠে মায়ের দিকে তাকায়। মায়া কিছু বলবে তার আগে হৃদ পুনরায় আদেশ করলো। বেল্ট নিয়ে এসো, যাও। অপরাধী মায়া কিছু বলতে গিয়েও বলতে পারল না হৃদের কথার পৃষ্ঠে। জড়তার পা চালিয়ে পুনরায় গেল শপে হৃদের জন্য বেল্ট আনতে। কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে এসে মায়া হৃদের হাতে বেল্ট তুলে দিতে হৃদ পুনরায় বলে ওঠে। টাই। মায়া বাধ্য কন্যানে পুনরায় গেল হৃদের জন্য টাই আনতে। মেরুন রঙা টাই হাতে রুমে এসে দেখলো হৃদ দাঁড়িয়ে কোমরে বেল্ট বাঁধছে। মায়ার লজ্জায় সংকোচে চোখের নিচে নামালো। ইতস্তত পায়ে 2 কদম এগিয়ে নত মস্তিষ্কে হাত বাড়িয়ে এগিয়ে দিল হৃদের দিকে টাইটি। হৃদ হাতে নিল না, বরং কপাল কুচিয়ে মায়ের নত মস্তিষ্কের দিকে তাকালো কয়েক সেকেন্ড। মায়ের হৃদের সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকালো। চোখাচোখি হলো দুজনার। মায়ের খানিকটা মিয়ে গিয়ে হাঁসফাঁস করতে হৃদ বলে ওঠে। বাঁধো। হুম টাই পরতে জানো না? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলে। না এদিকে আসো। হৃদ মায়ের হাত টেনে নিজের সামনে দাঁড় করালো। সে বেশ লম্বা হয় মায়ের মুখের উপর খানিকটা ঝুঁকে নত হলো। মায়ের হাতের উপর হাত রেখে নিজের গলা টাই বাঁধলো মায়াকে শেখাতে শেখাতে। মায়া মন দিয়ে দেখলো। হৃদ টাই বাঁধা শেষ হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল। শুজ নিয়ে আসো। মায়া পুনরায় গেল হৃদের জন্য শুজ আনতে। যেহেতু মায়ের পূর্বে থেকে হৃদের কোনো কাজের ধারণা নেই, তাই এই মুহূর্তে হৃদের আদেশ অনুযায়ী মায়া এক এক কাজ করে যাচ্ছে বাধ্য মেয়ের মতন। মায়া হৃদের জন্য নিজের পছন্দ অনুযায়ী শুজ আনতে হৃদ পুনরায় বলে। মোজা আনোনি? মায়া মাথা নাড়িয়ে না বুঝালো। হৃদ বিছানায় বসতে বসতে বলল। নিয়ে আসো। মায়া হৃদের পায়ের সামনে শুজ রেখে গেল মোজা আনতে।
মোজা হাতে রুমে এসে দেখলো হৃদ আগের ন্যায় বিছানায় বসে আছে খালি পায়ে। মায়া নতুন ইনটেক মোজা জোড়া হৃদের দিকে হাত বাড়িয়ে দিতে হৃদ ফ্লোরে পা সোজা করে দেখিয়ে বলে, পরিয়ে দাও। হুম। পরতে বলছি। মায়া কথা না বাড়িয়ে বসে পড়ল হৃদের পায়ের সামনে। প্যাকেট ছিঁড়ে মোজা বের করে একে একে পরাতে লাগলো হৃদের পায়ে। মায়ার কম্পিত হাত জোড়া হৃদ বুঝতে পেরেও না বুঝেই রইল, বরং মায়ের হাতে নিজের পায়ের শুজগুলো পরে নিল সে। মায়া হৃদকে শুজ পরিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে শোনা গেল হৃদের পুনরায় আদেশ। ঘড়ি আর কোট নিয়ে আসো। মায়া গেল হৃদের জন্য ঘড়ি আর কোট আনতে, নিয়েও আসলো, তবে যতটুকু হৃদ আনতে বলেছে। নিজে থেকে বুদ্ধি কাটি অন্য আর কিছুই আনলো না। ঘড়িটির দিকে হৃদে হাত তুলে দিল, হৃদ পরেও নিল। সোজা হয়ে দাঁড়ালো মায়ের হাত থেকে কোট পরার জন্যে। মায়া কোট হাতে দাঁড়িয়ে থাকতে হৃদ বাঁকা হয়ে হাত মেলে দিল মায়াকে কোটটা পরিয়ে দেওয়ার জন্য। মায়া বিস্মিত চেহারায় হৃদকে কোট পরিয়ে দিল। মায়া হৃদকে রেডি করতে করতে 8টা বেজে গেল, কিন্তু তারপরও হৃদের সম্পূর্ণ রেডি হওয়া হলো না। হৃদ মায়াকে রেখে এগিয়ে গিয়ে রুমের আয়নার সামনে দাঁড়ালো। মায়ের হাতে নিজের চুল ভার না ছেড়ে দিয়ে জেল দিয়ে চুল সেট করে নিল। সামনে ফার্স্ট এড বক্স থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে লাগালো গলার আর কানের নিচে কামড়ের দাগগুলোতে। মায়া অপরাধী চেহারায় তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ আয়না দিয়ে মায়ের অপরাধী চেহারাটা একবার দেখে নিয়ে কাজ শেষ করলো। আদেশস্বরূপ মায়াকে নিজের কাছে ডাকলো আয়না ধরে তাকিয়ে। কর্নার টেবিলের সেকেন্ড ড্রয়ারের ভিতর একটা বক্স আছে, সেটা নিয়ে এদিকে এসো। হৃদের আদেশ অনুযায়ী ড্রয়ারের ভেতর থেকে লাল মাঝারি সাইজের একটা বক্স বের করে মায়া হৃদের সামনে গিয়ে দাঁড়ালো। হৃদ মায়ের হাত থেকে বক্সটা নিয়ে মায়াকে টেনে ড্রেসিং টেবিলের উপর বসালো। লাল বক্সটি থেকে সুন্দর ছোট একটা ডায়মন্ড আংটি বের করে মায়ের বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিতে হতবাক মায়া চোখ বড় করে আংটিটির দিকে তাকিয়ে হৃদকে বলে, এটা আমার। হৃদ খানিকটা কপাল কুঁচকে মায়াকে দেখে পুনরায় বক্সের ভিতর থেকে সাদা ডায়মন্ডের মধ্যে হালকা পাতলা দুটো চুড়ি বের করলো। মায়ার হাত টেনে চুড়ি দুটো পরাতে পরাতে বলল, তোমার হবে কেন? পাড়ার প্রতিবেশীর জন্য আছে, দিয়ে আসো, যাও। মায়া মুখ বাঁকালো। হৃদের কথাগুলো পছন্দ হয়নি, তাই তৎক্ষণাৎ হৃদ থেকে হাত দুটো নিজের কাছে টেনে নিয়ে চুড়িগুলো দেখে বলল, না, দিব না আমি। কেন? মায়া হাতে চুড়িগুলো নাড়িয়ে হৃদকে দেখে ঠোঁট প্রসারিত করে হেসে বলে, অনেক সুন্দর তাই। পছন্দ হয়েছে? হুম। মায়ার স্বীকারোক্তিতে হৃদ আলতো হেসে মায়ের গায়ের ওড়নাটার এক পাশ নিজের হাতে নিতেই মায়া ভয়ার্ত মুখে চমকে উঠে নিজের ওড়না টেনে ধরে অন্য কিছু চিন্তা করে। হৃদ মায়ের ভয়ার্ত মুখের দিকে পাত্তা না দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে মায়ের ওড়নার কোনায় বাঁধা রিংটা খুলে নিল। মায়ের কেনা রিংটা নিজে হাতে পড়তে পড়তে দৃষ্টি বুলালো সেটিতে। হোয়াইট গোল্ডের মধ্যে সিম্পল রিং, বেশ সুন্দর, এবং তাতে খোদাই করে লেখা বউ। হৃদ রিংটা হাতে পড়তে পড়তে মায়াকে প্রশ্ন করল। রিংয়ের বউ লেখা কেন? মায়া খানিকটা জড়তা নিয়ে বলে, আপনি বাসা থেকে বের হলেই আমাকে ভুলে যান, আপনার মনে থাকে না আমাকে। এই জন্য রিংয়ের মধ্যে বউ লেখা, যাতে এটা দেখে দেখে সবসময় আমাকে স্মরণ রাখতে পারেন, তার জন্য। মায়ার লজিকে কপাল কুচকায় হৃদ মিহিসুরে বলে, আমি ভুলে যাই তোমাকে। হুম। এটা দারুণ। তবে এত টাকা পাইছো কোথায়? আমি জমাইছি। এত টাকা? হুম। বাহ, বেশ বড় লোক তো আপনি। তা কতদিন যাবত টাকা জমাচ্ছিলেন? 3 বছর ধরে। সব টাকা আমার জন্য খরচ করে ফেলেছ? না, আরো আছে। এত টাকা নিয়ে ঘুমান কিভাবে আপনি? চোর টাকা ধরে না? না। উফ, ধরা দরকার ছিল। আপনি যাতে বড়লোক মানুষ সেটা আসলে চোর টাকা জানে না। আজকে আমি আপনার সন্ধান নিয়ে আসব, তাহলে চলবে না? মায়া মুখ বাঁকিয়ে বলে, না। আচ্ছা, বলবো না। তবে তোমার কিছু লাগলে এবার থেকে আমাকে বলবে, কেমন? আচ্ছা। মায়ার সম্মতিতে হৃদ সন্তুষ্ট হলো। হাত বাড়িয়ে পাশ থেকে একটা টুল এনে মায়ের সামনে বসে পড়ল। দুষ্টুমি বন্ধ করে সিরিয়াস হলো। মায়ের মুখোমুখি বসে হাত দুটো টেনে নিল নিজের হাতের ভাঁজে হৃদ। মায়াকে বোঝানোর উদ্দেশ্যে হৃদ বলতে শুরু করে, দেখো, তুমি ছোট হতে পারো, কিন্তু স্বামী বোঝে না তেমন কিন্তু না। হয়তো তোমাকে অনেক কিছু শেখাতে হবে আমার, আমি শেখাবো, কিন্তু তোমাকে তার আগে কিছু কথা বলে রাখি। আমার মোট যেমন সবার প্রতি এক না, তেমনি আমি কারোর প্রতি দয়ালুও না, এক্সেপ্ট ইউ। আমাকে বুঝতে শেখাও। আমার অবাধ্য হয়ে কখনোই কিছু করো না। যেটা না করবো মানে সেটা নাই হবে। সেটা বিপরীতে কিছু করতে যেও না কখনো, তাহলে ফলাফল ভয়াবহ হবে। দ্বিতীয়ত, আমার ঘরের মেয়ে পছন্দ, তাই তোমাকে মার্জিতভাবে রাখি আমি। তোমার স্বামী হিসেবে তোমার সৌন্দর্য দেখা বা ভোগ করার একমাত্র হকদার আমি। তুমি যে শালীন মার্জিত কাপড়গুলো পরো সেটাও আমার ইচ্ছাতে। আমি তোমাকে বোরখা পরাই, কারণ আমার জিনিসে কারো নজর পছন্দ না। আমার ব্যবহৃত টিস্যুতে কারো হাত দেওয়াটা আমার পছন্দ না।
সেখানে তুমি আমার ব্যক্তিগত মানুষ, আমার স্ত্রী। তোমাকে আর আমাকে আমি আলাদা করতে পারি না। আমার মনে হয় তুমি মানে আমি, আমি মানে তুমি, দুজন এক সত্তা। তোমার চঞ্চলতা, তোমার পাগলামি, তোমার কোনো কিছুতেই আমার আপত্তি নেই। তুমি যেমন তেমনটাই আমার পছন্দ, এক্সট্রা কোনো কিছু চেঞ্জ করতে চাই না। তবে আমার নিজস্ব কিন্তু লজিক আছে। যেমন ধরো, আমি তোমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াবো, তারপর তুমি মনোযোগ দিয়ে আমার সাথে সংসার করবে। এই জেনারেশনে মোস্ট অফ দ্য পিপল বিশ্বাস করে মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার, নিজের পায়ের দাঁড়ানো দরকার, যাতে সমাজে সম্মানের সহিত মাথা উঁচু করে বাঁচতে পারে। কিন্তু আমি এমনটা চিন্তা করি না, ধারণা রাখি না। প্রথমত, আমার ঘরের মেয়ে পছন্দ যে শুধুই স্বামী সংসার করবে, যেমন আমার মা দাদি করে এসেছে এতকাল। আমার মা দাদি দুজনেই হায়ার এডুকেটেড, তারপরও বিয়ের পর স্বামী সংসার ছাড়া অন্য কিছু বেছে নেয়নি। এর জন্য পিছনে ঘুরে তাকালে হয়তো শুধু তাদের ভালোবাসার সংসার স্মৃতিটা চোখে পড়বে। দাদি আরও 50 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, সেখান থেকে এডুকেশন শেষ করে সংসার ছাড়া অন্য কিছু খোঁজে নেয়। আজ তাদের বিয়ের এত বছর পরও একে অন্যকে ছাড়া অচল, ভালোবাসে পূর্ণ তাদের সংসার জীবন। বর্তমান সমাজে বাস্তব নামক উচ্ছৃঙ্খল সংসার হচ্ছে, সেখানে ভালোবাসা কম, ভালো থাকার চুক্তি বেশি। যেমন ধরো, স্বামী স্ত্রী দুজনে যদি কাঁধে কাঁধ মিলে বাইরের সম্মান টাকা খুঁজে, তাহলে তাদের নিজেদের সংসারের সম্মান ভালোবাসা থাকে না। দুজনে দিন শেষে বাস্তবতার চাপে পড়ে থাকে, তাই তাদের কারোর জন্য কারো হাতে বিশেষ সময় থাকে ভালোবাসা দেখানোর জন্য। দুজনে নিজের সুখটায় ভিন্ন দিকে খুঁজে বেড়ায়। তাদের কাছে ভালোবাসা শব্দটা এরকম অবহেলিত হয়েছে, মানসিক শান্তি পায় না। তবে দিন শেষে অনেক কর্মজীবী মানুষের সংসারে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষের লোক দেখানোর সংসারটা হয় বেশি। সংসার জীবনের দুজনেই সারাদিন বাইরে ব্যস্ত থাকলে রাতে বাসায় ফিরে একে অন্যের যত্ন করতে চায় না ভালোবেসে। দুজনে ক্লান্ত থাকে, তাই কাজের পর হাতে দুটো ভাত খেয়ে শুয়ে পড়ে ক্লান্তিটা। এবার দুজন সতেজ থাকলে শারীরিক সম্পর্কটা হবে, আর নয়তো একজন ক্লান্তি থাকলে অপরজনের সঙ্গে এখানেই শেষ। আর এটাকে বর্তমান সমাজে বাস্তব সংসার বলে, কিন্তু আমাদের ধর্ম কিন্তু অন্যটা বলে। নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলাটা হারাম বলে। স্বামী যা রোজি রোজগার করে খাওয়াবে, স্ত্রীদের তাতেই সন্তুষ্ট থাকতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। বরং স্বামীর আনুগত্য স্বীকার করার মাধ্যমে স্ত্রীর জান্নাত হবে। আমি খারাপ, গ্যাংস্টার মানুষ হতে পারি, কিন্তু তোমাকে নিয়ে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে চাই না। আমি খারাপ, আমি পাপী, আমার জবাবদিহিতা আমি করব। তারপরও আমি তোমাকে নিয়ে পরিষ্কার থাকতে চাই, কারণ বউ অশৃঙ্খল চলাফেরা করলে তার জবাবদিহিতে স্বামীকে আল্লাহর কাছে করতে হবে। তাই তোমাকে আমি সবসময় সে হেফাজতে রাখবো, ইনশাল্লাহ। তাছাড়া আমি তোমাকে কখনো চাকরি করাবো না, সংসার করাবো। আমার মানসিক শান্তি চাই। জীবন একটা সময় ঘুরে পেছনে তাকালে যেন সুখময় স্মৃতি স্মরণ করে যেন তৃপ্তি পায় দুজনে। সংসার জীবনে আমরা কখনো বাচ্চা নেব না। আমার নতুন করে কোনো দুর্বলতা চাই না। বাচ্চা মানে আমার তোমার সাথে সাথে নতুন আর একটা দুর্বলতা বাড়ানো। তাই আমাদের সংসার জীবনটা কাটবে সাদামাটা, যেখানে সারা জীবন তুমি আমাকে পালবে আর আমি তোমাকে। ভালোবাসা কমতে থাকবে না, আর না ছাড়াছাড়ি শব্দটা। দিন শেষে আমি যখন ক্লান্তিতে বাসায় ফিরব, তখন তোমার সতেজ চেহারা নিচে সব ক্লান্তি দূর করব। তোমার হাসি মুখে নিজের সুখটা খুঁজে বেড়াবো। আমাদের সংসারে ভালোবাসা মানসিক শান্তিটা থাকবে প্রধান। তারপরও তোমার সিকিউরিটির জন্য খানবাড়ির হালাল সম্পত্তি তোমার দেনমোহর হিসেবে আমি লিখে দিয়েছি। ভবিষ্যতে সমস্যা হবে না কোনো। আমার বাচ্চা মারার কোনো গ্যারান্টি নেই। আমার প্রফেশনের জন্য এমনটা হতে পারে যে আমি এখন বের হচ্ছি, রাতে লাশ হয়ে বাসায় ফিরলাম, আবার দেখা গেল আমার লাশটা খুঁজে বেরো না তোমরা, ঘুম হয়ে গেল। আমাকে ফিরে না পাওয়াটা তোমার ভাগ্য বলে মেনে নেবে। তবে স্বামী হিসেবে আদেশ করে যাচ্ছে, জীবনে কখনো দ্বিতীয় বিয়ে করতে পারবে না। আমি মারা গেলে তোমাদের কোথায় কীভাবে থাকতে হবে সবটা আমি ব্যবস্থা করে রেখেছি। সে অনুযায়ী তোমরা। হৃদ কথাগুলো শেষ করতে পারল না, তার আগেই মায়া ঢলে পড়ল হৃদের কাঁধে। হৃদের কথায় শব্দ করে ডুকরে কেঁদে উঠল মায়া হৃদের কাঁধে কপাল ঠেকিয়ে। হৃদ মায়ের মনের অনুভূতিগুলো বুঝতে পারল। তার এইভাবে মরে যাওয়ার বিষয়ে কথাগুলো নিতে পারছে বলেই ফুপিয়ে কেঁদে উঠেছে। কিন্তু হৃদ তো অস্বাভাবিক মিথ্যা কিছু বলেনি, সবটাই সত্য বলেছে। হৃদের গত 60 বছর বেঁচে থাকাটা তার বড় ভাগ্য হবে, হঠাৎ মরে যাওয়াটা নিয়তি। বউটা তার ছোট মানুষ বলেই তো হৃদ এর এই কথাগুলো তাকে বোঝাতে চেয়েছিল, সবটা গুছিয়ে রাখতে। কিন্তু হৃদের অবুঝ বউ বুঝল না। হৃদ মায়ের কোমর ধরে টেনে নিজের কোলে উপর বসাতে মায়া হৃদের গলা জড়িয়ে ধরল কান্নায়। হৃদ এক হাত মায়ের কোমরে রেখে অন্য হাত বুলায় মায়ের মাথায় শান্ত করার জন্য। অবুঝ মায়া তখনও অশান্ত নেয়, হৃদের গলা জড়িয়ে মুখ বুজিয়ে ফেপে কেঁদে উঠছে বারবার। হৃদ মায়ের মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে বলে, কি হয়েছে, কাঁদছো কেন? এই তো আমি। মায়া ডুকরে কেঁদে উঠে ফুপিয়ে বলে,
আমি মরে যাব আপনাকে ছাড়া। আপনার মরার হলে আমাকে মেরে মরবেন, নয়তো আপনি আল্লাহর দরবারে দয়া থাকবেন আমাকে একা রেখে গেলে। হৃদ গুমোট দীর্ঘশ্বাস ফেলে বলে, মৃত্যুর মধ্যে কি কারো হাত থাকে বউ? আমি কি জানি আমি কখন মরবো? আমি কিচ্ছু জানি না। আমাকে একা রেখে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। মায়া অবুঝ কথায় হৃদ শান্ত রইল। মায়াকে জড়িয়ে ধরে নিজের গাল ঠেকালো মায়ের মাথার উপর। চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল এভাবে। মায়ের হিচকি তোলা কান্না তখনও কমতে না দেখে হৃদ মায়ের মাথা ধরে নিজের মুখোমুখি করে। আজলে দু হাতে মায়ের চোখের পানি মুছে দিয়ে মায়াকে শান্ত করতে কথা ঘুরিয়ে বলে। আজকে ভাইয়ের বিয়ে শপিং করতে যাবা? মায়া শান্ত হতে হতে হিচকি তুলে বলে, আমার পরিবারের সবাই আসবে বিয়ের শপিং করতে ঢাকায়, সাথে ফিহা আপুর বিয়ের শপিং পুড়িয়ে দিতে। শপিং করবা ভালো কথা, বোরখা পরে যাবে আর দাদির সাথে সাথে থাকবে, অন্য কোথাও ঘুরঘুর করবে না, কেমন? আচ্ছা। বাবার বাড়িতে যাওয়া যাবে না, শপিং করে সোজা দাদির সাথে বাসায় ফিরবে। আমাদের বাড়িতে যাব না? না, ভাইয়ের বিয়েতেও যাব না? তোমার ভাইয়ের বিয়েটা খানবাড়ির সাথে হচ্ছে, সে তুমি তোমার শ্বশুরবাড়ি হয়ে ফিহার পক্ষ ধরে বিয়েতে অ্যাটেন্ড করো। তাছাড়া 2 দিন পর পর তোমার বাপের বাড়ি যাওয়াটা আমার পছন্দ না। 15 দিন আগেই 2 মাস বাপের বাড়িতে থেকে এসছো, এবার 2 বছর বাপের বাড়িতে যাওয়ার নাম দিবে না। ভাইয়ের বিয়ে খানবাড়ির থেকে খাবে। ভাইয়ার বিয়েতে না গেলে সবাই কষ্ট পাবে তো, আব্বুর মনটাও তো ভেঙে যাবে। তোমার বাবার মন তোমার বাবা বুঝবে, তোমার মাথা ঘামাতে হবে না। তুমি স্বামীর চিন্তা করো আপাতত। এবার যাও, আমার জন্য কফি নিয়ে আসো। আবার খাবেন? যাও। আচ্ছা। মায়া হৃদের কোল থেকে উঠে দাঁড়ালো। 2 কদম হেঁটে সামনে এগোতে আবারও পিছন থেকে আটকালো হৃদ। মায়া হাত টেনে পুনরায় নিজের সামনে দাঁড় করিয়ে আজ 2 হাতের ভাঁজে মায়ের গাল আঁকড়ে ধরে শব্দ করে চুমু খেলো মায়ের কপালে। মায়া লজ্জায় কেঁপে উঠতে হৃদ শান্ত স্বরে বলে, আজকের মতো করে রোজ আমার কাজগুলো গুছিয়ে দেবে তুমি, কেমন? মায়া হৃদের হাতের ভাঁজের উপর হাত রেখে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, আচ্ছা। 9টা ছুঁই ছুঁই। হৃদ বাড়িতেই আছে, তবে বাগানে খোলা বাংলোতে। আরিফ কিছু কাগজপত্র দেখাচ্ছে আর সেটা মনোযোগ সহকারে চেক করছে হৃদ। মায়া আপাতত হেনা খানের পিছন ঘুরঘুর করছে। আজ যেহেতু সবাই শপিংয়ে যাবে সেই সুবাদে মায়া আজ কলেজে যাওয়া হলো না, বাসায় রইল। হৃদের সাথে বসে নাস্তাটাও করলো। হৃদ বাহিরে যেতেই হেনা খানের আঁচল ধরে ঘুরঘুর করছে। হেনা খান বাটিতে চিজি পাস্তা তুলে দিল মায়ের হাতে। মায়া আপাতত সেটার জন্য হেনা খানের পিছন পিছন ঘুরঘুর করছিল। মায়া বাটি হাতে ড্রয়িং রুমে গিয়ে বসলো। 1 চামচ মুখে দিতেই মনে পড়লো হৃদকে একটু সেদে আসা দরকার মায়ার। যদি খায় তো খেলো, না হলে মায়া সবটা একাই খেয়ে নেবে। চিন্তা অনুযায়ী বাটি হাতে উঠে দাঁড়ালো মায়া। দরজার বাইর হতে মুখোমুখি হলো হৃদের মামার পরিবারের সাথে। আকস্মিকভাবে উপস্থিত মেহমানদের সামনে পড়ে যাওয়ায় থমথমে মুখে বাটি হাতে মায়া জায়গায় দাঁড়িয়ে পড়ল, নড়ল না। মোর্শেদ আব্দুল্লাহ মায়াকে দেখে হাসি মুখে কুশলাতে বিনিময় করে স্ত্রীকে নিয়ে বাড়ির ভিতর চলে গেলেও থেকে যায় ফাহাদ আব্দুল্লাহ। মেহু খানিকটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, আপাতত এই দিকটায় মনোযোগ নেই তার। ফাহাদের চোখে মুখে উৎফুল্লতার প্রকাশ মায়াকে একা পেয়ে। চারিপাশে চোখ বুলানোর প্রয়োজন বোধ করলো না, মায়ের কাছে আসতে চায়। ফাহাদ 2 কদম এগিয়ে মায়ার শরীরের দিকে ভালো করে তাকাতে চাইল লোভী দৃষ্টিতে। মায়ার পা থেকে মাথা অব্দি চোখ বুলানোর আগে হৃদের দাবাং হাতে শিকার হতে হলো তাকে। আকস্মিক ঘটনায় হৃদ 2 হাতে ফাহাদের কলার টেনে দেয়ালের সাথে জোরে চেপে ধরে রাগে হিংস্র চোখে দাঁতে দাঁত পিষে বলে, একদম না, দৃষ্টি নিচে নামিয়ে রাতে কলিজা ছিঁড়ে খুঁড়ে খাবো। ভুলেও সেদিকে নজর ফেলবি না, বাচ্চার জন্য জীবনটি আর পাবি না, তাহলে জানে মেরে দেবো। এবার যা যা এখান থেকে। ফাহাদের কলার ঝাঁকিয়ে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দেয় হৃদ। বোকা মায়া তখনও বুঝলো না হৃদ কেন ফাহাদকে মারলো, বরং মায়া কিছু বুঝে ওঠার আগেই হৃদ মায়াকে ভেতরে যেতে আদেশ করলো। মায়া বিনা শব্দে বাটি হাতে চলে যেতে মায়ের যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকায় মেহু। হৃদের রাগ, মায়ের প্রতি পজিটিভনেস, ফাহাদের মার খাওয়া সবটাই তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে মেহু। যা বুঝা সে আপাতত বুঝে গেছে, তারপর হৃদের সাথে একটাবার কথা বলে নিবে। হৃদ গ্যাংস্টার হলেও সহজে সবকিছু ছেড়ে দেওয়ার পাত্রীও সেও নয়। নিজের ভালোবাসা না পেলে অন্যকে যে সুখে সংসার করতে দিবে এমনটাও না। হৃদকে কিছু করতে না পারলে যে মায়াকেও কিছু করা যাবে না এমনটাও না। কিন্তু কিছু করার আগে মেহুর হৃদের কথা বলা দরকার। আর আজকে তার পরিবার এসেছে হৃদের সাথে তার বিয়ের আলোচনা করতে। এবার হৃদের উত্তর বুঝে না হয় মেহু কথা বলবে। হৃদ যদি তার সাথে গেম খেলে বা বিয়ে করবে না বলে নাকচ করে, তাহলে পাল্টা গেম না হয় একটা মেহু খেলবে শান্ত মস্তিষ্কে সবার সাথে।
তোড়জোড় করে বিয়ে শপিংয়ের কেনাকাটায় ব্যস্ত সবাই। ইতিপূর্বে মায়ের পরিবারও উপস্থিত হয়েছে ঘণ্টা তিনেক আগে। শফিকুল ইসলাম আর ওনার স্ত্রী রেহানা বেগম ছাড়া বাকি সবাই উপস্থিত হয়েছে সেই কেনাকাটায়। আরিফ জুয়ের সাথে তাদের বোন মুক্তাও এসেছে স্বামী সন্তান দেবন নিয়ে। 4 বছরের একটা ছেলে সন্তান তাদের। নাম তার মাহাদি সরকার। বাবা শাহিনের হাত ধরে এদিক সেদিক ঘোরাফেরা তার। শুভও এসেছে। আরিফ ফোন করেছিল আসতে। সেও ইতিমধ্যে বসুন্ধরা শপিং মলে উপস্থিত। শুভর অবস্থানটা আপাতত জুয়ের আশেপাশেই আছে। ফিয়া, মায়া, হেনা খান মেহেরবানের সাথে এসেছে। বাকি ছেলেরা কেউ আসেনি। তারা রাতে মহলে নিজস্ব কেনাকাটা করে নিবে, বা হেনা খান ছেলেদের জন্য কেনাকাটা করে নিবে ডিজাইনার দিয়ে, এমনটাই ঠিক করা হয়। খানবাড়ির পক্ষ হতে আপাতত আর কেউ আসেনি। তবে হেনা খানের বড় মেয়ে সাহেরবান আজ রাতের ফ্লাইটে লন্ডন থেকে ফিরছেন ফিয়ার বিয়ে উপলক্ষে, স্বামী সন্তানদের নিয়ে। সবটাই ঠিকঠাক পূর্বে থেকে, তাই এই মুহূর্তে সবার মনোযোগ ব্যস্ত শপিংয়ে। মায়া চুপচাপ বসে আছে হেনা খানের পাশে। হৃদের কথা অনুযায়ী আপাতত তার কাজ না থাকায় অলসতায় খানিকটা ঘুমে ঝিমাচ্ছে। অর্ধরাত্রি নিঘুম ফলে ঝিমিয়ে পড়া মায়া হঠাৎই চমকে ওঠে হেনা খান তার হাত চেপে ধরায়। তিনি মায়াকে নিয়ে যান মেইলি অন্য সেক্টরে ড্রেস কোডে। শাড়ি, লেহেঙ্গা, পাকিস্তানি 3 পিস, সারারা, গাউন, চুড়িদার সবকিছু আলাদা আলাদা সেক্টর করে ভাগ করা। হেনা খান মায়ের জন্য নিজ পছন্দ অনুযায়ী সবকিছু উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন মায়ের গায়ে ধরে ধরে। মায়া অনেকটাই পুতুলের ন্যায় দাঁড়িয়ে আছে। পছন্দ অপছন্দ বলতে কিছুই নেই। কেনাকাটার মধ্যে হঠাৎই উপস্থিত হলো মেহেরবান। হেনা খান তখন সবেমাত্র হাতে নিয়েছিল মায়ের জন্য সিঁদুর রঙা লাল টুকটুকে একটা লেহেঙ্গা, যার সবকিছুই ছিল সিঁদুর লাল। স্টোন ওয়ার্ক, পাথর, পুঁতি, চুমকি, মতি সবকিছুই ছিল সিঁদুর লাল রঙের। অসম্ভব সুন্দর দেখতে ছিল লেহেঙ্গাটি। হেনা খান মায়ের জন্য সিলেক্ট করতে পাশ থেকে মেহেরবান বলে ওঠে, মা, এই সাইজের আরও একটা নাও, দুটো প্যাক করো। হেনা খান তীক্ষ্ণ দৃষ্টিতে পেছন ঘুরে তাকায় মেহেরবানের দিকে। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে প্রশ্ন করলেন তিনি মেহেরবানকে। একই ডিজাইনের একই সাইজের দুটো দিয়ে কি করব? মায়ার সাইজ কি ফিয়ার হবে? ফিয়া লম্বা বেশি, বডিতেও আসবে না, তাহলে দুটো নেব কেন? মেহেরবান মায়ের কথায় তৎক্ষণাৎ উত্তর করাটা যুক্তিযুক্ত বলে মনে করলেন না, বরং তিনি সময় নিয়ে অত্যন্ত গম্ভীর মুখে বললেন, তোমাকে নিতে বললাম, তুমি নাও, আমার মায়ার সাইজটাই লাগবে। হেনা খান কিছু বলতে গিয়েও বলতে পারলেন না, কারণ মেহেরবান কিছু বলার সুযোগ দিলেন না। তিনি অত্যন্ত গম্ভীর মুখে শাড়ি 3 পিসের সেক্টরে চলে যান। হেনা খান কিছু একটা আন্দাজ করতে পেরে চুপ করে যান। বিষয়টা নিয়ে আর মাতামাতি করলেন না। তবে দুটো একই ডিজাইনের লেহেঙ্গা নিলেন, সাথে অন্যান্য ড্রেসও নিলেন, যা যা প্রয়োজন মায়ের জন্য। কেনাকাটার একটা পর্যায়ে সবাইকে চমকে দিয়ে হাজির হলো আয়ন, তার বাবা নাহিদ চৌধুরী ও আরাফ খান। সবাই নর্মাল ড্রেসে আবদ্ধ। বুঝাই যাচ্ছে তারা শপিংয়ের জন্য সবাইকে চমকে দিতে এসেছে। আয়নের মলের কাচের দরজা টেনে ভিতরে প্রবেশ করতে প্রথমে চোখ গেল হেনা খানের সামনে বসে থাকা মায়ার দিকে। ট্রে ভর্তি খাবার নিয়ে বসে আছে একটা 4 বছর পিচ্চি ছেলেকে সাথে নিয়ে। দুজনে মিলেই সেই খাবারগুলো ভাগাভাগি করে খাচ্ছে। আপাতত তাদের আশেপাশে শপিং কোনো মনোযোগ নেই। মায়ের 2 হাতের মধ্যে বার্গার রেখে পরপর বড় বড় কামড় বসিয়ে শেষ করছে সেটা। ছোট বাচ্চাটাও মায়ের মতো করে দেখে দেখে একই নেয় হাতে বার্গারে বড় বড় কামড় বসাতে চাইছে। আয়ন পা দুটো খানিকক্ষণের জন্য স্থির হয়। দরজা টেনে ভিতরে প্রবেশ করতে গিয়েও থেমে যায় মায়াকে দেখে। আজকাল মায়ের বোরখা পরাটা আয়নের কাছে মুগ্ধ হওয়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসার মানুষ বলে হয়তো আয়ন এতটাই মুগ্ধ হয়ে পড়ে মায়ের সবকিছুতে। হেনা খানের ডাকে আয়নের টনক নড়ল। মায়া থেকে দৃষ্টি ঘুরিয়ে মেঝেতে তাকালো। দীর্ঘদিনের জমা মায়ের প্রতি ভালোবাসা তার সহজে ভোলার নয়। তারপরে মনে মনে নিজেকে কঠোরভাবে শাসালো আয়ন মায়াকে না দেখার জন্য। তপ্ত শ্বাস ফেলে চোখ তুলে উপরে তাকাতে চোখাচোখি হলো জুয়ের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। হয়তো এতক্ষণ যাবৎ জুইও আয়নকে পর্যবেক্ষণ করেছিল মায়াকে এভাবে দেখা নিয়ে। আয়ন জুয়ের তীক্ষ্ণ দৃষ্টি বুঝেও না বুঝার মতো করে স্বাভাবিক আচরণ করলো। কাছের দরজা টেনে মলের ভিতর ঢুকলো। আরিফ, শাহিন, শুভ ও মুক্তার সাথে কুশল বিনিময় করে আরিফকে নিয়ে গেল ছেলেদের ড্রেস সেক্টরে। জুয়ের প্রতি মনোযোগ দিল না। দীর্ঘ কেনাকাটার মধ্যে দিয়ে সবাই বের হয়ে আসলো শপিং মল থেকে। গাদাগাদি শপিং ব্যাগের জায়গায় হলো গাড়ির পেছনের ডিক্কিতে। প্রত্যেকের গাড়িতেই যার যার শপিং ব্যাগগুলো ভরে রাখার মধ্যে দিয়ে মেহেরবান হাজির হলো জুয়ের সামনে। জুই অপদস্থ ভঙ্গিতে ওনার সামনে দাঁড়াতে মেহেরবান গম্ভীর মুখে আকস্মিকভাবে জুয়ের হাত টেনে ধরে কিছু শপিং ব্যাগ গুজে দিতে দিতে শক্ত গলায় বলল, নাও, এইগুলো তোমার, কিছু ড্রেস আছে এতে, আশা করছি তোমার পছন্দ হবে। অপদস্থ জুই অবিশ্বাসের ন্যায় তাকালো মেহেরবানের দিকে।
আপাতত মেহেরবানের কথা ও কাজ সবকিছুই জুঁইয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। জুঁই বিষয়টা বুঝতে না পেরে অবিশ্বাস্য গলায় জি। তীক্ষ্ণতার ভাঁজ মেহেরবানের গম্ভীর চোখে মুখে আচ্ছন্ন। জুঁইয়ের চোখ ধরা পড়ল মেহেরবানের সেই তীক্ষ্ণ দৃষ্টির প্রখরতা। জুঁইয়ের এই মুহূর্তে কি বলা উচিত বা করা উচিত সেটা বুঝল না। প্যাকেটগুলো হাতের ভাঁজে ভাঁজে গুজে আছে। মেহেরবান জুঁইয়ের সামনেই দাঁড়ানো। তিনি জুঁইয়ের অবুঝ দৃষ্টিতে এড়িয়ে পুনরায় শক্ত গলায় বলল, ভাইয়ের বিয়ে লাফালাফি মাতামাতি কম করবে। বাড়ির বউরা উগ্র হবে সেটাও আমার পছন্দ না। যদিও তোমার আমাদের পক্ষে হয়ে বিয়েতে অ্যাটেন্ড করার দরকার ছিল, কিন্তু পরিস্থিতির সুবিধা না বলেই চুপ থাকলাম। ধরো শাড়িগুলো বিয়েতে পরবে, যাও এবার। হতবাক জুঁই হা হয়ে তাকিয়ে রইল মেহেরবানের মুখের দিকে। শখের কারণে নড়াচড়া বন্ধ। মেহেরবান জুঁইকে নড়াচড়া করতে না দেখে তিনি বিরক্ত নিয়ে চলে যান নিজের গাড়ির দিকে। অপদস্থ জুঁই চমকে তাকিয়ে থাকলো মেহেরবানের যাওয়ার দিকে। জুঁইয়ের ক্ষুদ্র মাথায় এতটা আটছে না মেহেরবান কি জুঁইকে আয়নের বউ হিসেবে মেনে নিল নাকি, কিন্তু কেন? জুঁইয়ের ঘুমের ভাঙতেই তার দৃষ্টিতে ভিড়ল আয়নের স্বচ্ছ দৃষ্টি। জুঁইয়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছে আয়ন স্বাভাবিক ভঙ্গিতে। জুঁইয়ের সাথে মেহেরবানের কথাবার্তা সবকিছু যে আয়নের কর্ণধার হয়েছে সেটাও বেশ বুঝতে পারল জুঁই। আর এতেই জুঁই খানিকটা হাসপাস করলো মা ছেলের মধ্যকার বেড়াজালে। ইতস্তত ভঙ্গিতে জুঁই গাড়িতে উঠতে চাইল, কিন্তু তখনই পেছনটাকে আয়ন। জুঁই থমকে পেছনে ঘুরে আয়নের দিকে তাকাতে আয়ন একনিষ্ঠ কণ্ঠে বলে ওঠে, আপনার বাগদত্তার নামটা কি বললেন না তো জুঁই? আয়নের প্রশ্নের উত্তর করল না জুঁই, বরং হাসপাস করে দ্রুত গাড়িতে উঠে বসলো শপিং ব্যাগগুলো নিয়ে। কৌশলে আয়নকে এড়িয়ে গেল। আয়ন সেটা বুঝতে পেরেও আপাতত কিছু বলল না পরিস্থিতি বুঝে, বরং এগিয়ে গেল নিজেদের গাড়ির দিকে। সারিবদ্ধভাবে 5টা গাড়ির দুটো গাড়ি যাবে খানবাড়িতে। হেনা খান মায়াকে নিয়ে আরাফ খানের গাড়িতে উঠল। তাদের পেছনের গাড়িটায় বডিগার্ড। আয়ন নিজের বাবা মা ও ফিয়াকে একটা গাড়িতে উঠালো। ফিয়া আরিফের মাঝে তখনও কোনো কথা হলো না। মান অভিমানে ফিয়াই কথা বলল না। আরিফ বারবার ফিয়ার সাথে কথা বলার চেষ্টা করেও সফল হয়নি। ফিয়া প্রতিবারই কথা না বলে চুপ ছিল আরিফের সাথে। যদিও আরিফ বুঝতে পেরেছিল প্রেয়সীর মান অভিমানের কারণটা। সময় স্বল্প হওয়ার আর ফিয়ার দিকে মনোযোগ হতে পারল না সে। শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকলো। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে মান অভিমানের পর্দাটা এমনিই সরে যাবে দুজনের জন্য। এমন ধারণা করে আরিফ ফিয়ার সাথে বেশ একটা কথা বাড়ালো না। ফিয়া সবার থেকে হাসি মুখে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। আরিফ অসহায় মুখ করে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো ফিয়ার যাওয়ার দিকে। খানিকটা সময় নিয়ে গুমোর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে গম্ভীর করলো সে। সবাইকে তাড়া দিয়ে গাড়িতে উঠাতে গিয়ে জানতে পারলো মায়া যাবে না তাদের সাথে। আরিফ চমকে উঠে মায়ার না যাওয়ার কারণটা জিজ্ঞাসা করতে মায়া জানালো সে ফিহার পক্ষ ধরে খানবাড়ি থেকে বিয়েতে অ্যাটেন্ড করবে। আরিফ বাধা দিতে গিয়েও দিতে পারল না মায়ার জোরাজোরিতে। অজ্ঞাত আরিফ তাদেরকেও বিদায় জানালো। আরিফ নিজেদের আনা গাড়িতে উঠে বসলো শাহিনের পাশে। শাহিন ড্রাইভার সিটে বসা, পিছনে মুক্তাও জুই বসেছে মেয়েদিকে নিয়ে। শুভ আপাতত ঢাকায় থাকে, বরং একদিন পর আশুগঞ্জ যাবে আরিফের বিয়ের জন্য। ব্যবসার জন্য হাতে কিছু কাজ আছে, সেটা শেষ করে যাবে সে। আয়ন সবাইকে বিদায় জানিয়ে আসলো আরিফদের গাড়ির সামনে। যথারীতি তাদের গাড়িটিও বিদায় জানালো, তবে একবারও জুয়ের দিকে তাকালো না। অবশেষে জুই বেশ কয়েকবার গাড়ি জানালা ধরে আর চোখে দেখছিল আয়নকে। সবাইকে যার যার মতো করে বিদায় জানিয়ে আয়নও নিজের গাড়ি ছুটিয়ে চলল সোজা হসপিটালের উদ্দেশ্যে। যেহেতু অলমোস্ট রাত হয়ে গেছে, তাহলে তার এই মুহূর্তে হসপিটালে থাকাটাই শ্রেয়। রাত 8টা। আরাফ খানের হাতে কিছু কাজ থাকায় তিনি হেনা খান আর মায়াকে খানবাড়িতে নামিয়ে দিয়ে চলে যান পুনরায় অফিসের উদ্দেশ্যে। মায়ার হেলদে দুলে হেনা খানের পিছন পিছন হাঁটছে। পার্কিং এরিয়া ধরে লাইটিংয়ের আলোয় আলোকিত চারিপাশ। গাড়ির মধ্যে থাকা শপিং ব্যাগগুলো হেনা খান তদারকি করে বডিগার্ড দিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছেন। হঠাৎই মৃদু স্বরে চিৎকার করতে চাইলে মায়ের মাথায় আঘাত পাওয়া, কিন্তু করতে পারল না। তার আগে প্রচণ্ড বেগে কেউ মায়ের মুখ চেপে ধরে টেনে হিচড়ে নিয়ে গেল নিজের সাথে অন্ধকারময় পার্কিং লটের দিকে। মায়ের গঙ্গানির মধ্য দিয়ে পিছনের ব্যক্তিটি মায়াকে ধাক্কা দিয়ে ফেলল ফ্লোরে। মুখ থুবড়ে ফ্লোরে উপুর হয়ে পড়ল মায়া। দু হাতে কাটা অংশে পুনরায় ব্যথা পেতে সেখানটায় চলে উঠল মায়ার। তীব্র ব্যথায় কুকুরে উঠে ভয়ার্ত মুখ পেছনে ঘুরে তাকাতে মায়ের চোখে পড়ল চারিপাশে হলুদ আলোয় আলোকিত মেহুর ধ্বংসাত্মক চেহারাটা। এক হাতে হকি স্টিক চেপে ধরে রক্তিম চোখে তাকিয়ে আছে মায়ের দিকে উপচে পড়া রাগ নিয়ে। মায়া ভয়ার্ত হলো, জড়সড় হয়ে ফ্লোরে উঠে বসে মেহুর দিকে তাকালো। আপাতত সে বুঝতে পারছে না মেহুর কেন মায়াকে এই অন্ধকারময় এই গলিতে ধরে আনলো, আর কেনই বা মায়াকে আঘাত করলো।
মায়া ভয়ার্ত মুখে কিছু বলতে চাইলে মিহুকে, কিন্তু তার আগেই মিহুর রাগের শিকার হলো মায়া। প্রচণ্ড বেগে তেড়ে এসে মায়ের হিজাবের উপর দিয়ে চুলের মুঠি চেপে ধরে টেনে দাঁড় করিয়ে গাড়ির সাথে চেপে ধরল মায়াকে। অন্য হাতে মায়ের মুখের মাস্ক টেনে খুলে গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।